কিছুদিন আগে তুমি আমায় একটা ঘটনা পাঠিয়েছিলে, যেই ঘটনাটা শোনার পর আমার যতটা ভয়ানক লেগেছে তার থেকে অনেক বেশি প্যাথেটিক লেগেছিল। কি ঘটেছিল, কোথাকার ঘটনা, একদম শুরু থেকে সব কিছু বলো। এই ঘটনাটি আমার কাছে আছে 2024 সালে। একজন ভদ্রমহিলা এবং একজন ভদ্রলোক আসেন। তারা আমাকে বলল যে আমার মেয়ের বিষয়ে এসেছি আমরা, ওর থেকেই আমাদের সমস্যা আসছে। তা আমি বললাম আপনারা তাহলে বলুন কিছুটা অন্তত আমাকে। বলছে না বলি, হয়তো কিছু বললে আমরা আর ফিরতে পারবো না। যখন বাড়িটার মধ্যে আমি ঢুকছি, অসংখ্য চোখ আমাকে মনে হচ্ছে দেখছে। হঠাৎ করে আমি দেখলাম একটা আওয়াজ আসছে। আচ্ছা, ওপর থেকে একটা হুঙ্কার এলো। ওকে নিয়ে এসেছিস কেন? চলে যেতে বল, চলে যেতে বল, নইলে এক্ষুনি বাইরে যে সুপুরি গাছটা আছে সেটাকে আমি দুয়াতখানা করে দেবো। আমি শুধু বললাম যে আমি একটু ওপরে যাব। ওপর থেকে আসছে। সবকিছু দেখতে চাইলেই কি হচ্ছে দেখা মেলে? কি দেখবি? আমি তো খেয়ে নিয়েছি, খেয়ে যাচ্ছি, আরো খাবো। আমি ওই ঘরের সামনে গেলাম আর দরজাটা ক্যাচ করে খুলে গেল নিজে থেকে? নিজে থেকে। এবং আমি দেখছি একটি মেয়ে ঠিক খাটের ওপরে বসে রয়েছে, একটা লাল কালারের সালোয়ার কামিজ পরে ঠিক এরকমভাবে বসে রয়েছে, হাত দুটোকে এরকম করে দিয়ে বসে আছে। কিছুক্ষণ বাদে ঠিক এইরকমভাবে সেই সময় গিয়ে একটা ভয়েস বেরোলো। আমি তো যাবো না, আমি তো যাবো না, কি করে পাঠাবি আমাকে? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আমাদের সাথে রয়েছেন বনি চক্রবর্তী। এর আগে গল্পওয়ালাতে যেমন সাধারণ মানুষের জীবনের ভয়ানক এক্সপিরিয়েন্স আপনারা শুনেছেন, তেমনই বহু প্রফেশনাল অকাল্টিস্ট তাদের প্রফেশনাল ক্যারিয়ারের মারাত্মক কিছু কেস স্টাডিও আমাদের সাথে শেয়ার করেছেন। তবে আজকের পডকাস্টে যিনি আমাদের গেস্ট, তিনি কোনো অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক নয়। অ্যাকর্ডিং টু হার, সে একজন গুণিন এবং জন্মসূত্রেই সে এমন কিছু ক্ষমতা তার জীবনে পেয়েছে, যার কারণে সে এমন কিছু ঘটনা তার লাইফে ফেস করেছে যা শুনলে হয়তো আপনাদেরও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। আজকের পডকাস্টে সে এমনই একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। এছাড়াও অকাল মৃত্যু নিয়ে ইন ডিটেল কিছু কনভারসেশন আমরা আজকের এপিসোডে করেছি। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের লাইফে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট অথবা সত্যি ভৌতিক ঘটনা আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো বনি, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তোমার সাথে আমার বিগত 1.5 থেকে 2 মাস কথা হচ্ছে এবং সেই সূত্রেই আমি জানতে পারি যে তুমি পেশায় একজন অ্যাস্ট্রোলজার। হ্যাঁ। এছাড়াও তুমি বিভিন্ন অকাল্ট জিনিসপত্রের ওপর কাজ করো, বিভিন্ন রকমের প্যারানর্মাল কেস তুমি হ্যান্ডেল করো এবং সেই সূত্রেই তোমার বেশ কিছু ঘটনা আমি তোমার কাছ থেকে শুনেছি। কিছুদিন আগে তুমি আমায় একটা ঘটনা পাঠিয়েছিলে, যেই ঘটনাটা শোনার পর আমার যতটা ভয়ানক লেগেছে তার থেকে অনেক বেশি প্যাথেটিক লেগেছিল। সেই ঘটনাটা আজকে পুরোটা শুনবো। কি ঘটেছিল, কোথাকার ঘটনা, একদম শুরু থেকে সব কিছু বলো। ওকে, প্রথমেই বলে রাখি যে এই ঘটনাটি আমার কাছে আসে 2024 সালে।
আচ্ছা। 2024 সালে চেম্বার বুকিং করে একজন আসেন যথারীতি, এবং একজন ভদ্রমহিলা এবং একজন ভদ্রলোক হচ্ছে আসেন। মধ্য বয়স বলবো না, একটু বয়স হয়ে গেছে, কিন্তু খুব যে বয়স হয়েছে এরকম নয়। আচ্ছা। তো তারা আসেন তাদের মেয়ের ব্যাপারে আমার সাথে কথা বলার জন্য, এবং তারা আমাকে এসে বলে, মানে প্রথমেই চেম্বারে ঢুকে বসতে না বসতে আমাকে এটা বলে, যাক এসে বসতে অন্তত পারলাম, এবার কতটা বলবো সেটা ভেবে চিনতে হচ্ছে বলতে হবে হয়তো, কিন্তু এসে বসলাম। তা আমি প্রথম জিজ্ঞাসা করি যে হঠাৎ এই কথাটা কেন? নর্মালি তো কেউ এসে এই কথাটা বলবে না, বসে কিছু না অন্য কথা বলবে, কিন্তু কেউ এসে তো বলবে না আসতে পেরেছি এত দূর। তো আমি বললাম, বলুন তাহলে সমস্যা কি? বলতে গেলে অনেক, কিন্তু আমরা যতটা কষ্ট করে তোমার কাছে এসেছি, তোমাকে একবার যেতে হবে আমাদের বাড়িতে। মানে তাদের কি তোমার কাছে পৌঁছানোটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল? হ্যাঁ, অনেক বড়, এবং আমি তো বুঝতে পারছি না সেটা। আমাকে তখন তারা পরিচয় দেয় যে আমি হচ্ছে রমা ভৌমিক, এবং তার হাজব্যান্ডের নাম হচ্ছে লক্ষণ ভৌমিক। আমাদের 3 সন্তান রয়েছেন। আমার প্রথমে 2 সন্তান রয়েছেন, বড় ছেলে, মেজ ছেলে এবং মেয়ে রয়েছে ছোট। আর আমাদের বাড়ি হচ্ছে বনগাঁ গোপালপুরে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম, ওখান থেকে এত দূরে? আমাকে বললো, আমি বহু মাস তোমার সাথে যোগাযোগ করার কথা ভাবছি, আমরা বাড়ি সবাই ভাবছি তোমার সাথে যোগাযোগ হচ্ছে করব, কিন্তু হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি যে এসেছি সেটাও অনেকটা যুদ্ধ করেই এসেছি বলতে গেলে। ট্রেন মিস গেছে, রাস্তা গুলিয়ে ফেলেছি, বলতে গেলে দেরি হয়ে গেছে, আসতে গিয়ে মাথা ঘুরেছে, সব কিছু ওভারকাম করেও এসেছি। তাই বললাম, বলুন তাহলে। এবার উনি বলছেন আমাকে যে কতটা বললে তুমি বিশ্বাস করবে আর কতটা হচ্ছে আমরা বলতে পারবো সেটা নিয়েও, মানে ওরা এসে থেকে না আমাকে বারবার করে ওদের বাড়িতে যাওয়ার কথা বলছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমি না সচরাচর কারোর বাড়িতে যাই না। আচ্ছা। আগে কেউ আমার কাছে আসলো, সে কি প্রবলেম নিয়ে এসেছে সেটা আমাকে কিছুটা হলেও বলতে হবে। কিছু জানি না, বুঝতে পারছি না, হুট করে তো আমি চলে যেতে পারি না। সেটা কি কেস সেটা না জেনে আমি কি করে যাব? এক্স্যাক্টলি। এবং যেতে গেলেও তো একটা বাস্তু দেখতে যাওয়া, আর সেই বাস্তুতে কোনো ঘটনা ঘটেছে সেটা দেখতে যাওয়া, বা কোনো মানুষের জন্য যাচ্ছি সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু না বললে তো কিছু বুঝতে পারি না, কারণ অনেক জিনিস তো ক্যারি করে নিয়ে যেতে লাগে, বা কজনকে নিয়ে যাব সেটাও তো একটা ব্যাপার আছে না আমাদের কাছে। তো তারা আমাকে বলল যে আমার মেয়ের বিষয়ে এসেছি আমরা, আমার 2 ছেলের সমস্যা, আমাদের 2 জনের সমস্যা, কিন্তু আমার মেয়ের গুরুতর সমস্যা, ওর থেকেই আমাদের সমস্যা হচ্ছে আসছে। আমি বললাম যে আপনারা তাহলে বলুন কিছুটা অন্তত আমাকে। বলছে, না বনি, আমরা হয়তো চলে এসেছি, হয়তো কিছু বললে আমরা আর ফিরতে পারবো না। মানে এতটা ভয় নিয়ে এসেছে আমার কাছে, বুঝতে পারছো? তা আমি বললাম যে ঠিক আছে আমি যাব। তা আপনারা কিছু এনেছেন? এবার একটা কথা বলে রাখি, যারা বাস্তু দেখানোর জন্য আমার কাছে আসে, কিংবা বাস্তুতে কোনো সমস্যা হচ্ছে, বা যার উদ্দেশ্য করে আমার কাছে এসেছে, আমার যখন চেম্বারে আসে তখন বলাই থাকে যে কিছু জিনিস আমার কাছে নিয়ে আসতে। আচ্ছা। লাইক বাড়ির একটু মাটি, যাদের ধরো বাড়ি নেই, যারা ফ্ল্যাটে থাকে, যাদের নিজস্ব বাস্তু নেই, যারা ভাড়া বাড়িতে থাকে, তারা কি করবে? বাস্তু মাটি তো আর তারা পাবে না, তারা একটু ধুলো, আরও অনেক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমি নিয়ে আসতে বলি তাদেরকে। বা যার সমস্যা হচ্ছে সে আসতে পারছে না আমার কাছে, তার কিছু জিনিস আমি আমার কাছে নিয়ে আসতে বলি। এবং ওরা বুদ্ধি করে, আমি কিন্তু বলিনি ওনাদেরকে, কিন্তু ওরা বুদ্ধি করে সেই জিনিসগুলো ক্যারি করেছে, এবং এনে যখন আমাকে দিয়েছে, আমাকে শুধু বললো যে আমরা এইটুকুনি জিনিস এনেছি, তুমি এইটুকুনি জিনিস দেখে তারপরে আমাদের বাড়িতে হচ্ছে আসো। তো সেই অনুযায়ী আমি ডেট দিই, টাইম দিই, এবং আমি অন টাইমে সব জায়গায় ঢোকার চেষ্টা করি। আচ্ছা। ওকে, পারলে আমি 10 মিনিট আগে বেরোই, কিন্তু পরে বেরোই না। তো যথারীতি আমি যেদিন যাব তার আগের দিন আমি দেখলাম যে যখন যাচ্ছি তো ওদের কেসটা নিয়ে আমি একটুখানি বসি, আসনে বসলাম। আসনে বসার পরে অরিত্র আমার মানে বলে না যে কিছু কিছু কেস দেখে মনে হয় যে যাব না।
কিছুটা আমরা নিজেরাও নিজেদের confused মধ্যে একটা থাকি। কনফিউশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো সেটা আমার হচ্ছে এটার জন্যই যে আমি বুঝতে পারছি আমি যেখানে যেতে চলেছি সেটা কোনো স্বাভাবিক জায়গায় যাচ্ছি না আমি। তাও আমি ভাবলাম যে না ঠিক আছে চলো, কারণ দুটো মানুষ যেভাবে এসে আমাকে কথাগুলো বলে গেছে এবং তারা যথেষ্ট ভয় পেয়েছিল, তারা কিছু ভেবে তো এসেছে আমার কাছে, অতটা নিরাশ করার দায়িত্ব আমি অন্তত রাখি না। ভালো কথা, গেলাম, যখন ঢুকছি সেই সময় এবার একটা কথা বলবো এখানে, ওরা আমার রেফারেন্স পেয়েছে, ওদেরই ওই এলাকার মধ্যে একজন আমার ক্লায়েন্ট হয়, কিন্তু আমি জানতাম না যে ও ওখানেই থাকে, ওখান থেকেই রেফারেন্সটা পাই। এবার যখন আমার গাড়ি ঢুকেছে এবং পাড়াগা তো সুতরাং পাড়াগাঁয়ের একটা ব্যাপার আছে জানো তো, যে কেউ যদি নতুন কেউ ঢোকে বা একটা বড় যদি গাড়ি যায় কিংবা তোমার সাথে কিছু জন বেশি গেছে তো একটু উকি মেরে হচ্ছে দেখে। তো যথারীতি সেই জিনিসটা হলো, আমি যখন গাড়ি থেকে নামলাম এবার ওদের বাড়ির কথা জিজ্ঞাসা করবো, নাম আমি জিজ্ঞাসা করছি, এক ডাকে বলে দিল অসুবিধা নেই। তো গাড়িটা না ওদের বাড়ি অবধি ঢুকবে না, কিছুটা আমি বাইরে দাঁড়িয়েছি এবং আমি ফোন করে দিলাম যে এরকম আপনারা হচ্ছে আসুন, আমরা চলে এসেছি। তো ভালো কথা, ওরা বেরিয়ে এলো। এবার যখন বেরিয়ে এসেছে তখন বারবার করে এখানে আর একটা কথা বলে রাখি, ওরা যথেষ্ট একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করে, আচ্ছা, তুলনামূলকভাবে ওদের এলাকায় যতটা, কিন্তু ওরা একটু রিচ ফ্যামিলি থেকে বিলং করে এবং ওখানকার মানুষরা ওদেরকে একটু সম্মান খাতির বেশিই করে। তো যথারীতি সেই জায়গায় আমি যখন পৌঁছাই ওরা আমাকে নিতে আসার পরে যখন বাড়িটার মধ্যে আমি ঢুকছি, দেখবে বাড়ির বাইরে দাঁড়ালে আমি যেটা বললাম যে কিছু মানুষ তোমাকে দেখছে সেটা তুমি ফিল করতে পারো না, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে অসংখ্য চোখ যদি তোমার ওপরে থাকে, কিন্তু তুমি জানো যে এখানে তো কোনো মানুষ নেই, কিন্তু অসংখ্য চোখ আমাকে মনে হচ্ছে দেখছে। আচ্ছা, প্রথম আমার এই অনুভূতিটা হয় যে, এবং আমি এটা জানতাম যে আমি এই জিনিসগুলো হয়তো কিছু ফিল করতে পারবো, আমার অনুভূতি এইগুলো আসবে। ওই যে বললাম যে মাটিটা দেখে কিন্তু আমার মনে হয়েছিল ইনটিউশন কাজ করেছিল। তো যথারীতি আমি ঢুকে আমার এটা ফিল হলো যে কয়েকটা চোখ আমাকে দেখছে এবং গ্রাস করছে। দেখবে তোমার সামনে কেউ দাঁড়িয়ে থাকলে তোমাকে দেখা আলাদা এবং তোমাকে কটমট করে সে দেখছে, সেটার একটা বুঝতে পারবে তুমি। তো আমার এটা মনে হলো কেউ একটা আমাকে গ্রাস করার মতন হচ্ছে দেখছে। তো ওনারা এলেন এবং ওনাদের একটা খুব বড় ব্যাপার আছে বাড়িতে, যে যেই কোনো পণ্ডিত যাক না কেন বা কোনো অ্যাস্ট্রোলজার যাক না কেন, ওনারা পা ধোয়ান। এটা কিন্তু আগেকার দিনে হতো যে হচ্ছে পা ধুইয়ে তারপরে ঘরে ঢোকাতো। তো তারা আমাকে পা ধোয়াতে এলো, আমি বললাম যে না আমাকে পা ধোয়াতে হবে না। বললো যে না এটা আমাদের নিয়ম। আমি বললাম না, ধোয়াতে হবে না। এবার আমি ঘরের ভেতরে ঢুকলাম, ঘরের ভেতরে ঢুকে আমি একটা স্মেল পাচ্ছি। কেমন স্মেল আমি বলে দিচ্ছি, বহুদিন মানে পচা কোনো ভাত পচে গেলে যেমন হবে, পচা ফ্যানের গন্ধ? ফ্যান না, ভাত। আচ্ছা, ভাত পচে গেলে দেখবে ভাতের ওপরে না কিছু পোকা হচ্ছে ভনভন করে এবং একটা গন্ধ বেরোয়। আচ্ছা, পচা মিষ্টির গন্ধ প্রচণ্ড মারাত্মক হয়, ওই পচা মিষ্টির গন্ধ। তার সাথে ইঁদুর বা ছুঁচো মারা গেলে তুমি যদি না ফেলো 3-4 দিন ধরে যে গন্ধটা বেরোয়, সেই গন্ধটা বেরোচ্ছে বাড়ি থেকে। আমি বাড়িতে ঢুকেছি, কিন্তু এদিকে তুমি ওনার বাড়িতে গেলে তুমি বুঝতে পারবে না, পুরো টিপটপ, কিন্তু আমি গন্ধ পাচ্ছি এবং আমার সাথে যারা গেছে তারা গন্ধ পাচ্ছে। তারা আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি তাদের মুখের দিকে তাকিয়ে, যাদের বাড়ি ওই বাড়ির কেউ এই গন্ধটা পাচ্ছে না, পাচ্ছে না। আমি তাদেরকে একটা কথা বললাম যে আপনাদের নাকে কোনো স্মেল যাচ্ছে না বা কোনো মিষ্টি পচেছে বা কোনো কিছু? গ্রাম্য এলাকা তো সুতরাং আমি ভাবছি অন্য কোনো জায়গা থেকে, কিন্তু আমি আমার যারা সাথে গেছে তাদেরকে আমি বলছি ঠিক আছে। তো এতটা উগ্র গন্ধ না অতটাও নেওয়া যায় না। তো তারপর ওনার বড় ছেলে এলেন,
মেজো ছেলে এলেন, তাদের সাথে আমি পরিচয় যে করব। এবার একটা কথা বলি, যে কাকু কাকিমা এসেছিলেন আমার সাথে দেখা করতে, তারা অত্যন্ত মানে কাকিমা খুবই সুন্দরী এবং কাকুও যথেষ্ট সুন্দর দেখতে। দেখবে কিছু মানুষ না যতই বয়স হোক না কেন আরও বেশি গ্ল্যামার তাদের বাড়ে, বাট সামহাও তাদের বড় ছেলে মেজো ছেলেকে দেখে না আমি যথেষ্ট ভয় পেয়ে গেছি। কেন? ভয় এই কারণের জন্য পেয়েছি যে মেজো ছেলের এই জায়গাটায় এখানে দেখছি যে লাল ওষুধ আছে না, সেই লাল ওষুধ লাগিয়ে দিলে কোনো প্রলেপ লাগানো, তো লাল প্রলেপ লাগানো আছে। আচ্ছা। আর মানে আর একটা ছেলের এই জায়গাটায় কালশিটের দাগ এতটা, দেখো না আমরা দেখতে পাই যে কালশিটের এরকম বড় দাগ, এবং এই চুলের এই জায়গাটাতে তোমার ফেটি বাঁধা রয়েছে, মানে ওই সাদা ফেটি হচ্ছে বাঁধা রয়েছে, কিন্তু পুরো মাথাটা না, এইটুকুনি হচ্ছে ফেটি বাঁধা রয়েছে। আমি বললাম কী হয়েছে? তো ওরা না, আমি কথা বলছি, আমার কথা খুব জোরে, কিন্তু ওরা যতক্ষণ আমার সাথে কথা বলছে ওদের কথা না একটু আস্তে আস্তে এবং বারবার করে পেছনে তাকাচ্ছে, আচ্ছা। যে কেউ চলে আসছে না তো। ওরা, আমি আরেকটা জিনিস, আমি যাওয়ার সাথে সাথে ওরা না সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। গ্রামের একটা ব্যাপার কি বলছি, যে সবাই একটু উকি মেরে দেখছে বা কোনো কিছু, যে আমার কথা বলেছে সেও বাড়িতে ঢুকতে যাচ্ছিল, কোনো একটা ভাবে তাকে কাটিয়ে দিল, ওরা দরজা বন্ধ করে দিল। এবার আমি বলছি মেয়ে কোথায়? মেয়ে যা যা জিনিসপত্র হচ্ছে দিয়ে এসেছিলেন তাতে করে তো মেয়ে ঠিক নেই। তখন আমাকে বলছে দিদি আস্তে আস্তে আস্তে। আমি বলছি কেন, কী হয়েছে? বলছে আস্তে 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 এরকম করে যাচ্ছে। তো আমি দুই ছেলের দিকে তাকিয়ে বলছি কি হয়েছে? কিছু তো, এবার তো চলে এসেছি বাড়িতে, এবার তো বলো। হঠাৎ করে আমি দেখলাম একটা আওয়াজ আসছে আচ্ছা। ওপরের থেকে, দোতলা ওদের। এত স্পুকি লেগেছিল, পুরো বাড়ি শান্ত, ক্রিপি ব্যাপার তো। হ্যাঁ, এই সাউন্ডটা আসছে। আমি ওপরের দিকে তাকালাম, ওর বাবা মা এক জায়গায় বসেছিল, ওর দাদা আর ওর ভাই ঠিক এসে ওর মা বাবার পাশে দাঁড়ালো। আমি বললাম কে করছে এটা? মেয়ে। আমাকে বললো দিদি আস্তে 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 এরকম করছে। আমি বললাম আরও কিছু করবে নাকি? আমি তো বলছি আরও কিছু করবে নাকি? এবার তো আমার কিউরিসিটি আসছে, এবার আমি তো দেখবো ওকে। এবার আমার মনে হচ্ছে হ্যাঁ চলো সময় চলে এসেছে, এবার আমি ওকে দেখবো। এটা করলাম, 3বারও ওই ব্যাপারটা করলো, করার পর টান 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 করে যাচ্ছে, কে করছে? ওপর থেকে আসছে। এবার কিছুক্ষণ বাদে মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। আচ্ছা, একটা জিনিস বুঝবে যে এই সাউন্ডটাতে একবার আমার সাথে যারা গেল তারা ভয় পেল। তারপরে টাং 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 যেটা করছে, যদিও আমি ওটা করতে পারবো না, ওটার একটা আলাদা ইয়ে হচ্ছিল, তো ওটাতে আবার হাসি পাচ্ছে, যেমন আমরা হেসে ফেললাম তেমন হাসি পেল। হাসি পাওয়ার পরেরটা আর নেওয়া গেল না। ওই মানে একটা ওই আওয়াজটা শোনার পরের থেকেই না হঠাৎ করে দুম করে একটা আওয়াজ হলো। কোনো কিছু ভেঙে গেলে বা পড়ে গেলে যে আওয়াজটা হবে, কাচের জিনিস, সেই রকম আওয়াজ হলো। এবং ওপর থেকে একটা হুঙ্কার এলো, ওকে নিয়ে এসেছিস কেন? আচ্ছা। ওকে নিয়ে এসেছিস কেন? চলে যেতে বল, চলে যেতে বল, নইলে এক্ষুনি বাইরে যে সুপারি গাছটা আছে সেটাকে আমি 2 হাতখানা করে দেবো। এত বড় একটা হুঙ্কার দিয়েছে। তো যথারীতি ওর বাবা মা বলছে যে মনিদি এখানে সেফ না। আমি বললাম যে আমি কি ওকে একটু দেখতে পারি? আমি নিচে বসে বলছি, কিন্তু আমি নিচে বসে এই কথাটা বললাম, কিন্তু এরকম কিছু না যে আমার কথাটা ওপরে শোনা যাবে, ঠিক আছে? মানে আমি কেন বলছি, আমি তো তখনও ওপরে যাইনি, কিন্তু আমি যখন ওপরে গেছিলাম, যে জায়গায় ওই মেয়েটা ছিল ধরো, সেটা আমি পরে বলছি, সেই ঘর থেকে আমার কথাটা, ওই কথাটা শোনা যাবে না। যে আমি যখন বললাম যে আমার থাকাটা সেফ কি সেফ না সেটা আমি এবার বুঝে নিচ্ছি, আমি শুধু বললাম যে আমি একটু ওপরে যাব। এই কথাটা জাস্ট আসতে বলেছি, ওপর থেকে আসছে। সব কিছু দেখতে চাইলেই কি হচ্ছে দেখা মেলে? কি দেখবি? আমি তো খেয়ে নিয়েছি, খেয়ে যাচ্ছি, আরও খাবো। এবার আমি দেখলাম আর আমার
বসে থেকে হচ্ছে না। এবার আমি আমার জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে উঠতে শুরু করলাম। তখন ওর বাবা মা বলছে আমিও যাচ্ছি, চিনিয়ে দিতে হবে। চেনাতে হবে না, আমি নিজেই চিনে চলে যাব। ওপরে আর কটা ঘর থাকবে, প্রত্যেক কটা ঘরেই তো হচ্ছে একবার নক করলে বা দেখতে তো পারবো, আর জিনিস তো বোঝাই যায় যে সে কোথায় রয়েছে না রয়েছে, কী চিন্তা ভাবনা করছে। আমি ওপরে উঠি, আমি কাউকে নিয়ে যাইনি। আমি ওপরে উঠতে উঠতে আমি জব করতে করতেই হচ্ছে ওপরে উঠি। এবং সবথেকে বড় কথা, আমি যে কোনো কেসে গেলে আমি রুদ্রাক্ষটা সবসময় ক্যারি করি এবং আমি রুদ্রাক্ষর ওপর খুব জোর দিই, অন্তত আমার প্যারানর্মাল কেসে। আমি রুদ্রাক্ষ জব করতে করতে যাচ্ছি, আবার একটা হুঙ্কার এলো, আর এগোবি না, আর এগোবি না। আমি আর শুনতে পাচ্ছি না, আমি তো জব করছি, কিন্তু সেই দিক থেকে বলছে আর এগোবি না, আমি আর নিতে পাচ্ছি না, আমি আর নিতে পাচ্ছি না, আমি আর শব্দ শুনতে পাচ্ছি না। কিন্তু এদিকে কিন্তু আমি জব লাউডলি করছি না, আমি কিন্তু আস্তে আস্তে জব করছি। এটা কতটা তুমি বুঝবে আমি জানি না। আমি 3টে ঘর ক্রস করলাম, 4 নম্বর ঘরে, একদম লাস্ট ঘরে যখন পৌঁছাবো, এটা আমার বলতেও কেমন লাগছে। আমি ওই ঘরের সামনে গেলাম আর দরজাটা ক্যাচ করে খুলে গেল নিজে থেকে। নিজে থেকে। এবং আমি দেখছি একটি মেয়ে ঠিক খাটের ওপরে বসে রয়েছে, একটা লাল কালারের সালোয়ার কামিজ পরে ঠিক এরকমভাবে বসে রয়েছে, হাত দুটোকে এরকম করে দিয়ে বসে আছে, আর কিছু একটা চেবাচ্ছে, যেটা আমি পরে বুঝতে পারলাম ওটা কোনো মাংসের হাড় চেবাচ্ছে, এবং চুলগুলো খোলা রয়েছে। বুঝতে পেরেছো তোর বসাটা, যে ও উঁচু করে বসে রয়েছে, ও হাত দুটোকে এরকম করে রেখেছে আর এরকম করে চিবাচ্ছে, এরকম করে চিবাচ্ছে। আর দরজাটা না ক্যাচ করে খুলে গেল, মানে একদম ব্যাপারটা কেমন হলো, আমি এখানে, ও এখানে, দরজাটা খুলে আমাকে দেখালো। আমি শুধু ওকে দেখলাম, আমি ভালো করে দেখলাম, কিছু সেকেন্ড আমি ওকে একটু ভালো করে দেখলাম। ও একটা পজিশন চেঞ্জ করলো, ও থপ করে আবার বসে পড়লো। ও কিন্তু খাটে বসেছিল, একটু উঁচু হয়ে বসেছিল, সেটা থপ করে বসে পড়লো। বসে পড়ে ওর ডান হাতটা দিয়ে যেটা চিবাচ্ছিল সেটাকে কি করলো, আমাকে দেখে আরও এরকম করে চিবিয়ে ও কিন্তু চেবাচ্ছে। আমি ওটা দেখলাম, ঠিক আমার মুখের সামনে দরজাটা দাম করে বন্ধ হয়ে গেল। দরজাটা যখন দাম করে বন্ধ হলো, এবার আমি বলছি দরজাটা খোল, আমি ঢুকবো, দরজাটা খোল, আমি ঢুকবো। আর আমাকে যদি দরজা খুলে ঢুকতে হয় সেটা খারাপ হবে। দরজা খোল। খুলবো না, খুলবো না, কি করবে, খুলবো না। বললাম ঠিক আছে। আমি নিচে গেলাম, আমার জিনিসপত্র নিলাম, এলাম, নিয়ে আমার কিছু জিনিস আছে তা আমি দরজাতে হচ্ছে, আমি কিন্তু দরজা ভেতর থেকে বাইরে থেকে লক করিনি আর, ঠিক আছে। আমি দরজাটায় পুরো হচ্ছে দরজার নিচে আমার যা যা জিনিস দেওয়া ছিল সেগুলো দিয়ে একটা রেখা যেমন করে দেওয়া হয় সেই রেখাটা আমি করে দিলাম। করে দেওয়ার পরে আমি ওকে বলছি ঠিক আছে, আর তোকে দরজা খুলতে হবে না, আর তোকে কোনো দিনই বেরোতে হবে না। এরপরে কি হলো, ও আর দরজা কিন্তু খুলছে না, দরজার বাইরে, দরজার বাইরে বলছি, দরজার ভেতরে দরজা লক হয়ে গেলে গুদুম 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 করে যেরকম মারে না, ও সেরকমভাবে মেরে বলছে খুলে দে, খুলে দে, আমি বেরোবো, খুলে দে। ও তো নিজেই দরজা খুলছিল না। এবার ও দরজা হচ্ছে, যখন আমি বললাম যে এবার তুই ভেতরেই থাক, আরও দরজা খুলতে পারছে না, এবার ও গুদুম গুদুম করে মেরে যাচ্ছে। তার সাথে কি হলো, রান্নাঘর থেকে হুড়মুড়িয়ে হচ্ছে বাসন পড়ে গেল। আমি কিন্তু বুঝতে পারছি নিচে, ওদের নিচে রান্নাঘর, হ্যাঁ, হুড়মুড়িয়ে বাসন পড়ে গেল। দ্বিতীয়ত আমাকে বলছে খুলবি না তো, তুই দেখ এবার কি করি, খুলবি না তো, তুই দেখ এবার কি করি। এবার না আমি শব্দ শুনতে পাচ্ছি যে কোনো কিছু একটা ঠক ঠক করে, মানে তখন কিন্তু ওই দরজা ধাক্কানোটা বন্ধ হয়ে গেছে। আমাকে শুধু বলছে যে তুই দেখতে চাস আমি কি করতে পারি, তুই দেখতে চাস আমি কি করতে পারি, এটা বলছে না, ঠক ঠক করে একটা আওয়াজ হচ্ছে, মানে দেওয়ালে মাথা ঠুকলে বা দরজা বলছি, দেওয়ালে পা দিয়ে ঠোকরে দিলে যেমন হয়, তখন আমি বুঝতে পেরেছি যে ও মাথা ঠুকছে। আমি বলছি তুই নিজে থেকে দরজা খুলবি, দরজা খুলে দেবো, দরজা খুলে দেবো, বেরোতে দে, দরজা খুলে দেবো, বেরোতে দে। তো আমি কি করলাম, ওই রেখাটা ছিল, কিছুটা আমি মুছলাম, কিছুটা, পুরোটা কিন্তু না, কিছুটা মুছলাম।
সেম জিনিস, দরজাটা ক্যাচ করে খুলে গেল। আচ্ছা, আর আমি এবারে দেখছি, আমি যে তোমাকে বললাম যে দরজার ঠকঠক করে আওয়াজ হচ্ছে, দরজার পাশের দেওয়ালটাই ঠকঠক করে মাথা ঠোকার আওয়াজ হচ্ছে। একটা মানুষের দরজা খুলে খাটের ওপর কোনায় গিয়ে যেতেও তো কিছুটা সেকেন্ড লাগবে, 2 থেকে 3 সেকেন্ড তো লাগবে। আমি দেখতে পাচ্ছি ও দরজার সামনে কিন্তু নেই, ও যেখানে বসে আমি ওকে দেখেছিলাম ও সেখান থেকেও আরও অনেকটা হচ্ছে খাটের এক কোনায় গিয়ে ওই দেওয়ালে গিয়ে ও মাথা ঠুকছে, ও ওই দেওয়ালে মাথা ঠুকছে। তো আমার দিকে ও তাকাচ্ছে, তাকিয়ে আমাকে বলছে, আমি তো দরজা দিয়ে বেরোই না, তুই জানিস না আমি তো দরজা দিয়ে বেরোই না। আমি বললাম, সে তো বুঝতে পারছি দরজা দিয়ে বেরোস না, তা কোথা দিয়ে বেরোস? দিয়ে আমাকে আঙুল দিয়ে এরকম করে দেখাচ্ছে এইদিকে। এবার একটা কথা বলে রাখি, ওর দোতলা বললাম, দোতলাতে হচ্ছে একটা জানলা রয়েছে, যে জানলাটাই কোনো হচ্ছে শিক দেওয়া ছিল না বা কোনো কাচের কোনো ইয়ে নেই। আচ্ছা, শুধু ফাঁকা জানলাটা। আমাকে বলছে ওখান দিয়ে। এবার যখনই ও বলেছে আমি জানলা দিয়ে বেরোই, আমার কাছে ক্লিয়ার যে তুই কে বা কী করতে পারিস, তো সিমটমগুলো কী। তাই বললাম ঠিক আছে। আমি যারা আমার সাথে গেছিলো আমি তাদেরকে বললাম যে জিনিসপত্র সব হচ্ছে নিয়ে আয়। তারা তো উঠে জিনিসপত্র নিল। নেওয়ার পরে আমি ওর বাবা মাকে বললাম যে আমাকে কিছু ক্রিয়া করতে হবে। ও চেঁচাচ্ছে আর মাথা শুধু ঠুকছে। ওর বাবা মা তো বলছে যে এ কী হলো, হিতে কি বিপরীত হয়ে গেল। আমি বললাম না, চুপ করে দাঁড়ান। এবং আরেকটা জিনিস বলে রাখি, যখন আমরা কোনো কেসে যাই, যারা ধরো আমাদের ডেকেই নিয়ে গেছে, আমাকে ডেকে নিয়ে গেছে যে বনি দিয়ে আসো বা কোনো কিছু, তারা কি পরে বাড়িতে গিয়ে না সুর বদলে ফেলে, কারণ তারা সেই বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, তো সেই বুলবুলাইয়ার মতন ঢুকে যাচ্ছে, তো তারপরে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে, কথার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও আরেকটা জিনিস কি হয় না, যে ওই যে সব দিক থেকে তাদের আটকে ধরে রাখে তাদের মা বাবার একটা জিনিস, বা যে পজেস হয়, আমি তো গিয়ে বললাম যে ফুললি পজেস এখন, মানে ও এখন নিজের কন্ট্রোলেই নেই। আর ও যে কান্নাকাটি যে করছে, মাথা ফাটাচ্ছে, হ্যাঁ অবশ্যই শারীরিক কষ্ট আপনার মেয়ের হবে কিছুক্ষণ বা কিছু দিন পরেতে, কিন্তু এখন যেটা করছে সেটা আপনার মেয়ে করছে না। এটা না অধিকাংশ পেরেন্টসরা বুঝতে পারে না, অধিকাংশ ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারে না। তখন তারা কি করে, আমার বহু এরকম কেস আছে, আমি বলেছি যে ওকে অত প্যাম্পার করার দরকার নেই, কিছু ঘন্টা বলে এসেছি, কিছু রাত বলে এসেছি, প্যাম্পার করার দরকার নেই। তারা গিয়ে প্যাম্পার করেছে, তার হিতে বিপরীত তাদেরই হয়েছে। সেগুলো না আমি ভুক্তভোগী, যে আমাকে বিশ্বাস করে নিয়ে গেছো না, তো আমি যেটুকুনি টাইমের কথা বলছি তোমরা সেইটুকুনি টাইমের কথা প্লিজ শোনো। তা আমি ওদের ফ্যামিলিকে একটাই কথা বললাম যে ওর কাছে তোমরা এখন, ও কাঁদবে, তোমাদের কাছে অনেক কিছু করবে, কিচ্ছু করো না, আমাকে একটু হ্যান্ডেল করতে দাও। যথারীতি আমি ওর ঘরেই সমস্ত পুজোর জিনিস নিয়ে আমি বসে পড়লাম। ওই ঘরে ও আছে, ওই ঘরেই ও রয়েছে, ওই ঘরেই ও রয়েছে। আর আমি পুজোর জিনিস নিয়ে সোজা ওর ঘরে ঢুকে গেছি। এবার আমি আমার পুজোর জিনিস, আর ও আমাকে শুধু বলেই যাচ্ছে বন্ধ কর, মানে আমি তো চ্যান্টিং করেই যাচ্ছি, চ্যান্টিং আমার বন্ধ হবে না কোনো মতে। রুদ্রাক্ষ আমি কিছুতে হাত থেকে আমার বার করব না, তো নাই, আমার তো ওকে ওই জায়গাটাতেই বসিয়ে রাখার ইয়ে রয়েছে। আর ও খাট থেকে নামছেও না। অলরেডি আমি হচ্ছে যেটা রেখাটা টেনে দিয়েছিলাম সেটা আমি এবার সারা ঘরেও ছিটিয়ে দিয়েছি। এবার যথারীতি সেই জায়গাতে ও নামছে না, আমি এবার ক্রিয়া শুরু করলাম, পুজো শুরু করেছি না, খাটের ওপর কখনো শুয়ে পড়ছে, কখনো বসে পড়ছে, কখনো হেলে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা, দেওয়াল দুটো আঙুল দিয়ে দেওয়াল হচ্ছে এরকম করে খামচাচ্ছে, রীতিমতন এরকম দেওয়াল খামচাচ্ছে। আর তীর স্বরে চিৎকার, যাকে বলে চিৎকার, কাকে তুমি কি বলবা, চিৎকার, ঠিক আছে চিৎকার, আর চিৎকারের সাথে আর কোনো কথা বলছে না। যখন থেকে আমি পুজোয় বসেছি, ও তার আগে আমার সাথে সব কথা বলে নিয়েছে, তারপরের থেকে আর কোনো কথা কিন্তু ও বলছে না। আমি 1.5 থেকে 2.25 ঘন্টা হচ্ছে ওখানে পুজো করেছি, ওখানে ও কোনো হচ্ছে কথা বলেনি, ও শুধু মানে যত রকমের ভেতরের সাউন্ড আছে সেই সাউন্ডগুলো বের করেছে সেদিনকে। আমি সেদিনকে জানতে পারি একটা মানুষের ভেতর কত রকমের সাউন্ড থাকতে পারে, কিন্তু কোনো কথা নেই, কিন্তু একটা আক্রোশ, একটা জেদ, এই সমস্ত সাউন্ড ওর বেরোচ্ছে। আর মাঝে মাঝেই শুধু
এই সাউন্ডটাই বেরোচ্ছে, আর এই সাউন্ডটা যতবার দিচ্ছে ততবার ওর বাড়ির লোকেরা একটুখানি কেঁপে যাচ্ছে। 1.5 থেকে 1.5-2 ঘন্টা অবধি পুজো চলে। পুজো চলার পরে আমি ওর ফ্যামিলিকে বলি এই যে ও কিছুক্ষণ বাদে আর একবার দেখবেন যে হচ্ছে এই জানলাটা দিয়ে টপকাবে। ও কিন্তু দরজা দিয়ে বেরোয় না, ও কিন্তু জানলা দিয়ে টপকায়। ও ঘরের ভেতরে ঢুকলেও জানলা দিয়ে বেরোয়, জানলা দিয়ে হচ্ছে ও ঢোকে বেরোয়, কিন্তু ও কোনো দরজা দিয়ে কিন্তু ঢোকে বেরোয় না। আমি বললাম আর একবার ঢোকার চেষ্টা করবে, বেরোনোর চেষ্টা করবে, কিন্তু ও পারবে না, ছেটানো রয়েছে। আচ্ছা, কিছুক্ষণ বাদে দেখছি, এটা চোখে দেখা এবং সবাই দেখেছে, পুজোর ঘরে কিন্তু আর কেউ ঢুকছে না, মানে ওর ঘরটা কেউ ঢুকছে না, সবাই হচ্ছে বাইরে থেকে দেখছে। এবং আমি সবাইকে বলে দিয়েছিলাম ওই জানলাটাতে কেউ যেন না আসে, জানলা থেকে সরে যাও, দরজায় দাঁড়িয়ে দেখো, দরজার সামনে দাঁড়িয়ে দেখো, কিন্তু ঘরের ভেতরেও কেউ ঢুকবে না। আর হচ্ছে তোমার ও রয়েছে খাটে। ব্যাপারটা বোঝাতে পারছি আমি তোমাকে। হলো কিছুক্ষণ বাদে আমি দেখছি, আমি পুজোর কাজ করছি, ক্রিয়া করছি, করতে 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 ও শুয়ে পড়লো, পুরো চুপ করে গেল। ধনুক দেখেছো তো, যে সোজা হয়ে পেটটা হচ্ছে উঁচু হয়ে যাওয়াটা, ঠিক কিছুক্ষণ আর্চ হয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু ও শুয়ে পড়লো, কিন্তু আচ্ছা, কিছুক্ষণ বাদে ঠিক এই রকম ভাবে সেই সময় গিয়ে একটা ভয়েস বেরোলো, আমি তো যাব না। বোঝাতে পারছি? সিরিয়াসলি ভীষণ ক্রিপি, ভীষণই ক্রিপি। আমি তো যাব না, কি করে পাঠাবি আমাকে? মানে আমি তো যাব না, হ্যাঁ। কি করে পাঠাবি আমাকে? ব্যাপারটা এরকম চলছিল। আমি ওই সাউন্ডটা করতে পারছি না, বাট যতটা করার দরকার ততটা করছি। তো এটা শোনার পরে আমি বললাম কতদিন ধরে রয়েছিস? কেউ প্রেরণ করেছে? মানে ও ওর ভাষাতে কিন্তু বলছে, আমি আর ওই ভয়েসটা করতে হ্যাঁ। পারছি না। বলছে করেছে। তা এতদিন কেন রয়েছিস? ভালো লেগে গেছে, ওর ভাষাতে ভালো লেগে গেছে, আমি আর যাব না। আমি বললাম যেতে তো হবেই, কিচ্ছু করার নেই। এর আগেও কতজন এলো গেল, তুই কি করবি আমার? ও বলছে ওর কথাতে। আচ্ছা, আমি বললাম হয়তো কিছু করতে পারবো না, কিন্তু চেষ্টা করি। আমাকে বলছে ঘর অবধি কেউ পৌঁছাতে পারিনি, তুই ঘরের ভেতরে তো আমাকে 40 মিনিট ধরে আটকে রেখেছিস। 40 মিনিটই তখন হয়েছে, কোনো 41 মিনিট নয়, কোনো 39 মিনিট নয়, ওখানে 40 মিনিটই হয়েছে। এবং আমি যখন কোনো কেসে ঢুকি আমি তখন টাইম দেখে ঢুকি আর টাইম দেখে বেরোই। আমি কিন্তু ওই ঘরে 40 মিনিট, মানে আমি পুজোর জিনিস নিয়ে 40 মিনিটে ঢুকিনি, কিন্তু আমি ঢুকেছি যখন থেকে তখনই ওখানে 40 মিনিট কাটাই 40 মিনিটই হয়েছে। এবং ও সেটা আমাকে বলছে 40 মিনিট এই ঘরে কেউ এখনো পর্যন্ত থাকতে পারেনি। তারপরে আমি ক্রিয়া করো বা যা কিছু সেগুলো আমার সব কিছু হলো, যেগুলো আমি এখানে ডিসক্লোজ করতে পারবো না, সেই জিনিসগুলো আমি করলাম। করার পরে আস্তে 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 ও বমি করতে শুরু করলো। এবং বমিটা হচ্ছে কেমন, খুব কালো বমি সেরকম বলবো না, একটা নস্যি কালারের বমি হচ্ছে করলো। বমি করতে করতে হঠাৎ করে আমি বললাম যে ওকে ওয়াশরুমে নিয়ে যেতে হবে, কারণ ওর ওয়াশরুমেও ও হচ্ছে যাবে। আমি বললাম কাউকে নিয়ে যেতে হবে না, ও একাই যাবে। তারপরে গিয়ে কি করলাম, আমি যে রেখাগুলো টেনেছিলাম সেই রেখাগুলো একটু সরিয়ে দিলাম। আমি কিন্তু জানলাতেও রেখা টেনেছিলাম, জানলা থেকে একটু রেখা সরিয়ে দিলাম। তারপরে ঘরের যে জায়গাটা দিয়ে ও নামবে, ধরো খাট থেকে নামবে ধরো, সেই জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম। যখন পরিষ্কার, এবার দেখবে কোনো কিছু একটা ছিটিয়ে দিলে না, তার মানে ওই ছেটানোগুলো না কিছুটাও থেকে যায় না, তুমি যতই পরিষ্কার করে দাও না, কিছু তো একটু থেকে যায় না। ও কিছুক্ষণ বাদে ও নামতে শুরু করলো। এবার নামাটাও কেমন, এবার জানো ওরকম থেকে শুয়ে শুয়ে কিন্তু ওরকমভাবে কথা বলছিল আমার সাথে, পুরো ধনুকের মতন উঠে কথা বলছিল। ও ঠিক ঘাটটাকে এরকম মোড়ালো, বিড়াল বা কুকুর যেমন করে হাঁটে না 4 পা দিয়ে, ও খাটে না প্রথমে 2 হাত হচ্ছে নিচু দিয়ে নামালো, তারপরে পাটা হচ্ছে নামালো। ওকে, আচ্ছা। এবার ও জানলা টপকাবে না, কিভাবে টপকালো জানো? প্রথমে ও এই হাতটা দিল, তারপরে ও এই পাটাকে তুললো, একদম পুরো বিড়াল কুকুরদের মতনই হচ্ছে, যেমন অনেক সময় হচ্ছে বিড়াল কুকুর টপকায়, মানুষেরা তো এরকম হাত দেবে তারপরে এরকম যদিও করে, বিড়াল বা কুকুররা দেখবে এরকম খপ করে লাফিয়ে ফেলে না, ওই হাতটা দিল।
নিচে হচ্ছে ওর পাটা, ওর ডান পাটাও তুলতে যাবে। তারপর ওর কি মনে হয়েছে, ডান পাটা দিতে গিয়েও ছাট করে নামিয়ে ফেলেছে। আমি তখন একটা জিনিস খেয়াল করি, আমি সরলরেখাটা মানে যে রেখাটা টেনেছিলাম সেই রেখাটা একটুখানি ও যেখানে ডান পাটা তুলতে যাবে সেখানে একটু থেকে গেছে, ও তুললো না, ও লাগালো না কিন্তু ওর গায়ে। ও কী করলো, আবার হাত নামিয়ে দিয়ে খাপ করে হচ্ছে ঠিক বিড়াল কুকুরদের মতনই ও উঠলো। এটা আমরা সবাই দেখেছি। একটা মানুষ হয়ে ও বিড়াল বা কুকুরের মতনই এরকম করে 4 পায়ে এরকম করে হচ্ছে উঠলো। এটা কিভাবে সম্ভব? এটা হলো ও ওয়াশরুমে কেমন করে গেল বলো তো, ছ্যাঁচড়াতে। আমি কিন্তু কোনো পশুর মতন ওকে বলছি না, ও কিন্তু ছ্যাঁচড়াতে গেল, ঠিক আছে? ওয়াশরুমে গেল, ঘ ঘ করে হচ্ছে বমি করছে, সেটা বোঝা যাচ্ছে। আমি ওর মাকে বললাম যে কোনো মহিলা গিয়ে, ঠিক আছে, 2-3 জন মহিলা হচ্ছে যান, গিয়ে ওকে ফ্রেশ করাতে হবে। আমি এখানে বসে বলছি আর সেই সেম জিনিসগুলোই হচ্ছে। আমি বলছি ও এখনও বমি করবে, ওর এখনও বমি কিন্তু কমপ্লিট হয়নি, ও করে যাচ্ছে। তারপরে হঠাৎ করে ও মাকে দেখে চিৎকার করছে, মা আমার আর ভাল লাগছে না। ওর মা বলছে বনিদি ছেড়ে দাও। আর আমি শুধু বলছি না, এখনও হয়নি, এখনও বাকি আছে। ওর যতক্ষণ না নর্মাল বমি হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার হবে না। করতে 12 মিনিট ধরে একটা মেয়ে বমি করেছে। 12 মিনিট ধরে? 12 মিনিট ধরে বমি করেছে, এবং বমি দিয়ে হচ্ছে যত মাছের কাঁটা বলো সেগুলো হচ্ছে বেরিয়েছে। মাছের কাঁটা কিভাবে বেরোয়, এরকম মাছের কাঁটা বেরিয়েছে। আচ্ছা, সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস জানো কি, টিকটিকি লেজ যদি থেতো করলে যে ব্যাপারটা আসবে না, ওই ব্যাপারটা বেরিয়েছে ওর মুখ দিয়ে বমির মধ্যে। কি করে বুঝলে ওটা টিকটিকির লেজ ছিল? ওটা হয় না, কিছু জিনিস যায় না, দেখবে ওয়াশরুম থেকে না কিছু জিনিস যায় না, তো এটা ওর মা এসে আমাকে পরে বলেছিল, কিন্তু ওটা বেরিয়েছিল। তো টিকটিকির ওই লেজের থেতো করলে যেটুকুনি একটা ব্যাপার দেখা যাবে, তো সেটা বেরিয়েছিল। যখনই বেরোনো বমি যখন আসতে, আমরা যেমন নর্মাল বমি হচ্ছে করি, ওরকমও শুরু হলো। আমি বললাম এখনও কমপ্লিট হয়নি, এবার জল বমি হবে। আমি বলে যাচ্ছি কিন্তু, তাহলে বমির কতগুলো ভাগ এলো দেখো। এবার যখন আস্তে 14 থেকে 15 মিনিট যাচ্ছে, তখন গিয়ে আস্তে মেয়েটা জল বমি শুরু করছে। আর আমি এইদিকে কিন্তু পুজো করেই যাচ্ছি, আর মাঝে মাঝেই আমি বলছি এখনও হয়নি, কারণ আমি এখান থেকে তো বুঝতে পারবো। তারপর লাস্টে গিয়ে দেখা গেল যে হ্যাঁ, এবার জল বমি হচ্ছে, আর কোনো বমি উঠছে না। আচ্ছা। এবার আমি নিজে গেলাম, গিয়ে আমি ওর দিকে তাকালাম, তখন আমি আস্তে দেখছি ওর চোখটা ঘোলা থেকে আস্তে আমাদের নর্মাল চোখের মতন হচ্ছে। সঙ্গে আমি ওই সময়ের মধ্যেই কবজ রেডি করে ফেলেছি, সেই কবজটা ওর গায়ে বাঁধন দিয়ে দিলাম। এই বাঁধন দেওয়ার পরেই আমি বললাম কিছুক্ষণ বাদে মেয়ে হচ্ছে শুয়ে পড়বে বা শান্ত হয়ে যাবে, তো শুয়ে পড়বে। ওই ঘরেই শোবে, কিন্তু আমি যে ঘরে যা ক্রিয়া করে দিয়েছি ওই ঘর থেকে ওকে বের করবেন না। খাবার ও শুধু দুধ খাবে, দুধ ছাড়া ওকে অন্য কোনো খাবার দেবেন না। যদি ফলের রস খেতে চাই তাহলে ফলের রস, লিকুইড খাবার ছাড়া কোনো খাবার দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে? শুধু দুধ, জল, আর তোমার ওইদিকে বলতে পারো যে তেল মশলার খাবার কোনো দেওয়া যাবে না। বলে এলাম। এবার এসে যখন আমি নিচে বসলাম, তখন আমি তার মা বাবাকে বললাম আমার বোঝা হয়ে গেছে, ওর সাথে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা খুব পাওয়ারফুল, এবং সেই পাওয়ারফুল জিনিসটা আমি বলছি কি, তার আগে বলুন মেয়ে অ্যাক্টিভিটি কবে থেকে স্টার্ট করেছে। এবার আমি মেন ওর বাবা মার কাছ থেকে শুনতে শুরু করলাম। আচ্ছা। তার আগে আমাকে ওর বাবা মা বলছে যে তুমি কি করে শান্ত করলে মেয়েকে। আমি বললাম সেটা পরের ব্যাপার, কিন্তু আমাকে আজকেই এসেছি, আজকেই আমি কমপ্লিট করব, আমি সব কিছু আজকেই কমপ্লিট করে চলে যাব, আমি এত টাইম নেব না। আমি বসলাম, মেয়েটা ঘুমাচ্ছে সেই সময়, আস্তে
আমি সেই সময় আমার সাথে যে গেছিলো তাকে আমি বললাম নজর দে এর ওপরে, যখনই একটুখানি টেরা ব্যাকা হবে বা কোনো কিছু করবে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবি, কিন্তু এখানেই হচ্ছে তুই থাক। আমার সাথে যে গেছিলো সে বললো বনিদি আমি না একা একা থাকবো না, মানে ওর হাঁটা দেখেই আমাকে বলছে বনিদি আমি না এখানে একা একা থাকবো না। ঠিক আছে চলো। আর একজন গেছিলো, আমি বললাম তোরা দুজন হচ্ছে থাক। আমাকে বলছে একটু দেশলাই নিয়ে রাখবো আমরা। আমি বললাম ও কিচ্ছু করবে না, ও দেশলাই ভয় পাবে না, পারলে আগুন দিয়ে সারা বাড়ি জ্বালিয়ে দিতে পারে, তাও ও ভয় পাবে না কখনো। আমি বললাম তোরা থাক এখানে, রেখা টানা আছে, কিচ্ছু করবে না। আমাকে ওর মা বাবার সাথে বসে একটু কথা বলতে হবে। এবার ওর নিচে গেলাম, নিচে গিয়ে ওর বাবা মাকে আমি কিছু প্রশ্ন করলাম। আমি বললাম যে প্রথম কথা এটা খেয়াল করেছেন যে যবে থেকে এই সমস্যা শুরু হয়েছে এটা খুব কম দিনও না, খুব বেশি দিনও আমি বলবো না। 2024 এই কেসটা এসেছিলো, তো 2023 আমি একটা ওদের ডেট টাইম ধরে দিই, ডেট টাইম বলতে একটা মাস ধরে দিই। আমি বলছি এই সময় থেকে কি, ওরা ক্যালকুলেট করে বলছে হ্যাঁ বনিদি এই টাইম থেকে। আমি বললাম কিছু সিমটম বলছি সেগুলো করে কিনা এবার বলবেন। যে ডেটটা বলে ডেট বলতে যে মাসটা বলে দিয়েছিলাম, আমি বললাম সেই মাসের পরের থেকেও কখনো মাকে মা বলে ডেকেছে আর বাবাকে বাবা বলে ডেকেছে? বলছেন না। বললাম দাদাকে দাদা বলে ডেকেছে? বলছেন না। আমি বললাম যে কোনো কিছু দেখেছেন খুব বিশাল আকৃতির কোনো কিছু? ওর মা দেখলাম থতমত খেয়ে গেল, কারণ ওরা তো এখনও বলা শুরু করেনি। আমি বললাম কোনো বড় আকারের কোনো কিছু জিনিস দেখেছেন? ওর মা থতমত খেয়ে বলছে হ্যাঁ। ওর মা দেখেছে? হ্যাঁ। আমি ওর বাবাকে বললাম যে ও দরজা দিয়ে নিশ্চয়ই চলাফেরা করে না, জানলা দিয়ে? বললো যে হ্যাঁ। আমি বললাম ও সব থেকে বেশি কী খাওয়া দাওয়া হচ্ছে পছন্দ করে, যত হাড্ডি জাতীয় খাবার সেই সব তো নিশ্চয়? বললো হ্যাঁ। বললাম বাড়িতে কি কোনো পশু পাখি কিছু ছিল, সেগুলো কি এখন নেই বললেই চলে? ওই জায়গায় গিয়ে যখন পয়েন্টটা আমি ছুড়ি সেই সময় আমাকে তারা বলেন আমার বাড়িতে মুরগি ছিল, কিন্তু এক এক করে মুরগি কিন্তু হারিয়ে যেতে শুরু করে, বা আমরা ভেবেছি কেউ চুরি করে নিয়ে গেছে, কিন্তু আমরা যথেষ্ট মানে মুরগির ফার্মে তালা মেরে রাখা বলো বা যা কিছুই, সেগুলো হাঁস ছিল বাড়িতে, হাঁসও হচ্ছে চুরি হয়ে গেছে, তা আমরা এইটা কখনো ভাবিনি। আমি বললাম আচ্ছা। সব থেকে মেন যে জিনিসটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে মাস থেকে আমি কথা বলছি সেই মাস থেকে আমাদের মেয়েদের যে মাসিক হয় তা কি হয়েছে? সেই সময় ওর মায়ের টনক্ষণে না, মেয়ে তো একবারের জন্য আমাকে বলেনি সেই সব কথা। ওকে, ওর মা ফুললি কনফার্ম এই কারণের জন্য, কারণ মেয়েটা যাবতীয় যা কিছু ওর মায়ের সাথে না, এটা প্রত্যেকটা মেয়েরই ক্ষেত্রে তাই হয়। হ্যাঁ, বা যা আমরা পারচেস করে নিয়ে আসি তা তো আমরা ফ্যামিলি মেম্বারকে বলি, ও কিন্তু এতগুলো মাসে বলেনি। এই টোটাল কেসটা কত মাস ধরে চলছিল? খুব বেশি হলে 5.5 থেকে 6.5 মাস। 6 মাস কমপ্লিট হবে না। আচ্ছা, অসম্ভব ব্যাপার। 5.5 থেকে 6.5 মাসের মতন 5 থেকে 6 মাস। হ্যাঁ, না 6 মাস তুমি ধরতে পারবে না। কিছু কিছু জিনিস আছে সময় বাধা থাকে যে ওই সময়ের মধ্যে ও নিয়ে চলে যাবে, বা কিছু ক্রিয়া থাকে যে হচ্ছে ওই সময়ের মধ্যে সেই ক্রিয়া প্রস্ফুলিত হবে। 6 মাস হলে বা 7 মাস হয়ে গেলে সেটা আমাদের হাতে আর থাকে না। যতই তুমি এর কাছে ওর কাছে হচ্ছে যাও না কেন, সে টাকা খাবে, সে সময় হচ্ছে অপচয় করবে, তারপরে একটা রিজন দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে। কিন্তু যার যে সময়টা সেই সময়ের বাইরে চলে গেলে সেই ক্রিয়া কখনো কাটানো সম্ভব নয়। আচ্ছা, এটা অনেক বড় একটা কথা। আচ্ছা আচ্ছা, ওকে। সেম জিনিসটা আমি বললাম যে 5.5 থেকে 6.5 মধ্যে মাসের। এবার তখন ওর বাবা ওর মাকে জিজ্ঞাসা করছে তুমি এইগুলো খেয়াল রাখো না? বলছে খেয়াল কি রাখবো, তুমি তো আমাকে কারোর কাছে যেতেই দিচ্ছিলে না। এবার আস্তে আস্তে বাবা মা রিভিল করছে, এই পয়েন্ট কটা বলে দিয়েছি, এবার রিভিল করছে। আমি বললাম এবার আপনারা বলুন, আমার যা যা বলার বলা হয়ে গেছে। এবার তখন ওরা আমাকে বলছে যে মাসের কথা বলছো বনি, সেই মাসে আমাদের একটি শ্রাদ্ধ বাড়ি ছিল, আমরা সেই শ্রাদ্ধ বাড়িতে যাই। আচ্ছা, আমার মেয়ে নর্মালি কোনো শ্রাদ্ধ বাড়িতে যেতে পছন্দ করে না। শ্রাদ্ধ বাড়িতে গেলাম আমরা। শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার পরে মেয়ে কোনো অসুবিধা নেই, বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরের থেকে ঠিক 3-4 দিন বাদের থেকে আমার মেয়ের গানের টিচার, ড্রয়িংয়ের টিচার থেকে আমরা শুধু ওর কমপ্লেন শুনছি। কি কমপ্লেন শুনছি না, মেয়ে না মানে গানের যে গলা, ওই গলাতে একটা অন্য সাউন্ড বেরোচ্ছে। ওকে যতবার তালিম দিতে বলছে, ওর তালিমটা না বারে বারে হচ্ছে মানে আলাদা একটা ভয়েস আসছে। তো ওর স্যার ম্যামরা বলছে যে তুমি তোমার গলায় গাও।
ও হাতের সামনে একটা কাচের বোতল ছিল, সে বোতলটা ছুঁড়ে নাকি গানের স্যারকে দাম করে বসিয়ে দেয়। ওটা ফার্স্ট শুরু হয়, যথারীতি চলে আসে ওকে নিয়ে, সেটা নিয়ে একটা খুব বাজে রকমের ওর বদনাম শুরু হলো যে গানের স্যারকে এটা মেরে দিল, ঠিকই তো কথা বলেছে। ওকে স্যার আর শেখালেন না। খুব স্বাভাবিক ব্যাপার, কখনোই তো সম্ভব না যে স্যারকে বোতল জুড়ে মেরে দিয়েছে, তা আবার কাচের বোতল। যদি লেগে যেত তাহলে কি, মানে লেগে তো যদি ফেটে যেত তাহলে কি হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা দিয়ে শুরু হলো। এবার স্কুলে গেছে, স্কুলের কেস শোনো। টিফিন পিরিয়ডের পরের থেকে ওকে পাওয়া যাচ্ছে না। মাম্পি হচ্ছে ওর নাম, মাম্পিকে পাওয়া যাচ্ছে না। তোমার টিফিনের পরের যে ক্লাস থাকে সেই ক্লাসেও হচ্ছে ওকে পাওয়া যাচ্ছে না। কোথায় কোথায় ম্যাম খোঁজ করছে যে কোথায় পানিশমেন্ট দেবো কিন্তু ওকে। ঠিক তার পরের পিরিয়ডে দেখা যাচ্ছে চিৎকার চেঁচামেচি হচ্ছে। স্কুলের টপ যেখানে হচ্ছে পতাকা হচ্ছে লাগানো থাকে না, ও পতাকার পাশে পা ঝুলিয়ে জাস্ট এরকম করে বসে রয়েছে। গেল কি করে ওখানে? ও নিজে উঠেছে, ওখানে ওঠা যায় যদিও, আচ্ছা, ওঠা তো অবশ্যই যাবে না, কিন্তু ও কেন উঠবে? এবং ও গিয়ে না জাস্ট বসে রয়েছে। স্কুলে তো দুটো বিনুনি করে যায়, দুটো বিনুনি খোলা, চুলটা ওর ছাড়া, ও গিয়ে বসে রয়েছে এবং ওর ইউনিফর্মও মানে ঠিকঠাক নেই। ও নিচের দিকে তাকিয়ে রয়েছে, ওকে সবাই ওপরের দিকে এরকম তাকাচ্ছে আর ও নিচের দিকে এরকম করে তাকিয়ে রয়েছে। ওকে ওদের হেড স্যার বলছে নিচে নেমে আসো, নিচে নেমে আসো। ও হাতে একটা ছুরি নিয়েছে, ও একটা হাতে ছুরি নিয়েছে। সেই ছুরিটা ও কোথাও থেকে একটা পেয়েছে, সে ছুরিটা ও নিয়ে এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। ওই আশেপাশের ওখানকার মানুষজনেরা না ভাবছে যে ওর কিছু একটা অসুবিধা হয়েছে, কিছু একটা অসুবিধা হয়েছে। পেছন থেকে ওদের ওই গার্ড থাকে, সিকিউরিটি গার্ড হচ্ছে কাকু থাকেন, ওই গার্ড কাকু ঠিক হচ্ছে আস্তে আস্তে যেতে গেল, ও ছুরিটাকে এরকম নামালো, নামিয়ে ওর মুখটা কিন্তু সোজা আছে মানে নিচের দিকে রয়েছে। ও সিকিউরিটি গার্ড কাকুকে বলছে আমি না মারবো ওকে, না এখান থেকে পড়বো, আমি কিছুক্ষণ বাদে এখান থেকে চলে যাব, কিন্তু তুমি নিচে নেমে যাও, আমি কিছুক্ষণ বাদে নিচে নামবো। সিকিউরিটি গার্ডের না হাত মাত কেঁপে গেছে। ও কিন্তু উদ্দেশ্য করে পেছনে, ও কিন্তু একবারও তাকালো না, কিন্তু ও কিন্তু ওই মানে বলছে ওই সিকিউরিটি গার্ডের নাম, আমরা দেখবে অমুক কাকু অমুক দিদি এরকম বলি না, ও কিন্তু দেখেও নি একবারের জন্য, ও অমুক কাকু বলেই সম্বোধন করেই কিন্তু হচ্ছে ওনাকে বলল। তো উনি বুঝে নিলেন যে কোনো কিছু একটা অসুবিধা রয়েছে। উনি ফার্স্ট টাইম যে নিচে এসে বলে যে শান্ত নেই এর, তোমরা সবাই হয়তো ভাবছো যে ওর সাইকোলজি কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু ওর কিন্তু সাইকোলজি কোনো প্রবলেম হচ্ছে না। আমার মনে হয় যে ওকে কেউ কিছু ধরেছে, পাড়া গ্রামের হচ্ছে স্কুল, তো ওকে সবাই বলছে ওকে কেউ ধরেছে, কোনো কিছু হয়েছে, তোমরা ওকে কোনো জায়গায় নিয়ে যাও। তো ওর বাবা প্রথম কথা রাজি হচ্ছে না, ওর মা যদিও হচ্ছে রাজি, কিন্তু ওর বাবা হচ্ছে রাজি না। যে কারণের জন্য যথারীতি মেয়েকে বাড়িতে নিয়ে আসা হলো। মেয়েকে যখন বাড়িতে নিয়ে আসা হয়েছে তখন ওর বাবা জিজ্ঞাসা করছে যে তুমি ওখানে ওপরে কেন উঠেছিলে, কী জন্য, তুমি কিছুদিন আগে ওরকম স্যারকে মারলে, তার মধ্যে হচ্ছে এইসব করছো, কেন করছো তুমি? ওর বাবার মুখের দিকে তাকালো, ওর বাবার মুখ দিয়ে বলছে তো, ও ঠিক ওর আঙুলটা নিয়ে গিয়ে ওর বাবার মুখে এরকম দিয়ে দিল, মানে চুপ করো, আমার শুনতে ভালো লাগছে না, কিন্তু ও কোনো কথা বলছে না। আচ্ছা, ওর বাবার মুখ থেকে মানে ওর হাতটা সরাতে যাবে, উল্টে ও বাবার হাতটা ধরে মুচকে দিল। এবং ওর বাবা আমাকে যখন কথাগুলো বলছে তখন বলছে বনি এটা কখনো সম্ভব নয়, মানে আমার মেয়ের গায়ে ওই জোরটা কখনো সম্ভব নয়। ও আমার হাতটা নিয়ে না মুচকে দিল। হলো এরপরে কি হলো যে ও হঠাৎ করে দেখছে ওর মা খেতে ডাকছে, ও আসছে, খাচ্ছে, কিন্তু পরিমাণে বেশি খাচ্ছে। আচ্ছা, এবং 2 হাত দিয়ে খাচ্ছে, ও 2 হাত দিয়ে খাচ্ছে। ধরো মাংস দিয়েছে, এক হাতে একটা মাংস দিয়েছে, আর এক হাতে আর একটা মাংস ছিটছে, এই হাত দিয়েও খাচ্ছে, ওই হাত দিয়েও খাচ্ছে। ওকে, এবং খেয়ে আর একটা জিনিস যেটা ও করছিল, ও এর গায়ে মুছছে, ওর গায়ে মুছছে, দেওয়ালে গিয়ে মুছছে, হাত ধুচ্ছে না, ও শুধু মুছছে। এবং ওর পরে আর একটা জিনিস হলো, এবার ডিঙিয়ে ডিঙিয়ে ওর হাঁটা শুরু হলো।
আমরা নর্মাল মানুষরা কি করি যে পা তো পুরো দমে হেঁটে হচ্ছে ইয়ে করি না, এবার ডিঙিয়ে ডিঙিয়ে হচ্ছে হাঁটতে হাঁটতে শুরু করলো। ওর বাবা মা একটা জিনিস লক্ষ্য করলো যে ও জানলা দিয়ে ঢুকছে। তো ওর বাবা মা একটু অদ্ভুত লাগলো, কী হলো ব্যাপারটা, জানলা দিয়ে কেন ঢুকছে? তো ওকে গিয়ে বলে, কী রে জানলা দিয়ে ঢুকছিস কেন? ও শুধু খিলখিলি একবার হাসলো বা কোনো কিছু একটা, বা বললো আমার ভালো লাগছে এরকম, আর শুধু ভসভসিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আর মেয়েটার না ওই যে বললাম কিছু মাসের মধ্যে, 5.5 থেকে 6 মাসের মধ্যে এত মোটা হয়ে গেছে একটা মেয়ে, এত মোটা হয়ে গেছে, এত মোটা হয়ে গেছে। এবং ওর গা দিয়ে না, গায়ের কাছে কেউ গেলে না একটা রসুনের গন্ধ বেরোবে, অতিরিক্ত রসুন, অতিরিক্ত পেঁয়াজ খেলে যেমন একটা ভটকা গন্ধ বেরোয় না, তেমন একটা গন্ধ বেরোচ্ছে। ওর বাবা মা বলছে তুই স্নান কর, তুই স্নান করার কিছু তো, ও কখন যে স্নানে যায়, কখন যে চুল আশ্রয়, কোনো কিছুই কেউ দেখতে পায় না। আচ্ছা, তার মানে কি বোঝা গেল যে ও স্নান বা হচ্ছে এই সমস্ত জিনিস করছে কি। আর সবসময় দোতলাতেই ও, ওই রুমটাতেই, ওটা কিন্তু ওর রুম না। আর একটা জিনিস বলে রাখি, যে রুমে ওকে আমি দেখেছি ওটা কিন্তু ওর রুম না, ওই রুমে গেস্টরা এসে থাকে। ওকে, নিচে সবাই ওরা থাকে, ওপরে শুতে যায় রাত্রেবেলা, কিন্তু নিচেই সবসময় থাকে। তো সুতরাং ওর বাবা মা তো এটা দেখা বারবার করে দেখতে যাবে না। আর গ্রামের বাড়িতে না অত ছেলে মেয়ে কী করছে না করছে সেটা মা বাবা অত বেশি দেখে না। তো যথারীতি একদিন রাত্রেবেলা ওর মা ঘুম থেকে উঠেছে, উঠে বাথরুমে যাবে। ওরা ওপরে হচ্ছে তোমার শোয়, বললামই তো, ওপরে ওয়াশরুম রয়েছে। ওর মা সেদিন দেখতে পায় যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে একটি সাদা রঙের নাইটি পরে। আর দেখবে অন্ধকারের মধ্যে না একটু সাদা নাইটি বা সাদা জামা কাপড় একটু বেশি উজ্জ্বল হয়ে থাকে। তো যথারীতি ওরকম সাদা একটা নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে। ওর মা ওটা দেখে ভয় পায়নি, ওর মা দেখছে ওর মেয়ের পাশে একটা বিশাল বড় আকারের কোনো কিছু দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছু বিশাল আকৃতির কোনো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। ওর মা চোখটা এরকম অফ করেছে, আবার খুলেছে, কিচ্ছু নেই। ওর মা চোখটা খোলার সাথে সাথেই ওর মেয়ে একটা জাম্প বলে না, বেশি ডিস্টেন্সে ছিল না, একটা জাম্প বলে না, সেই জাম্পটা দিয়ে ওর মায়ের ঠিক এই জায়গাটা কামড়েছে। কামড়ে দিয়েছে? এই জায়গাটা কামড়েছে। তারপরে যথারীতি সেই দিনকে রাত্রেবেলা একটা হুলুস তুলুস কাণ্ড ঘটার পরে সকালবেলা পাড়া গায়ে সব জানাজানি হয়ে গেল যে ও নর্মাল নেই, ও এটা ও সেটা, এগুলো চলতে ওদের লোকালিটির মধ্যে যে তোমার মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, তাদেরকে নিয়ে আসা হলো। এবং নিয়ে আসার পরে তারাও যথেষ্ট পরিমাণে বলল যে বাড়ি ভালো নেই, এটা ওটা সেটা হচ্ছে বলেছিল, অনেক কিছু ওকে কবজ তাবিজ হচ্ছে দিয়েছিল। কিন্তু দেওয়ার পরে কিছুতে কিছু হয়নি। ওই যে মেন কথা, উঠতেই দেয়নি কাউকে ওপরে, বা ঘরের ভেতরেই ঢুকতে দেয়নি। এবং আর একটা জিনিস, আমার আগেও আর একজন মৌলবী সাহেব ওই দরজা ক্যাচ করে খোলাটা দেখেছে, ও ঢোকেও নি। বলছে আমি পরে মানুষজনকে নিয়ে আসবো, কিন্তু আমি পরে আপনাদের সাথে যোগাযোগ করবো। আর যোগাযোগ করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরকম হলো। পাড়ার লোকেরা বলল যে তোমরা এবার কাউকে দেখাও, এদের দিয়ে হচ্ছে না, একটু ভালো কাউকে হচ্ছে দেখাও। কিন্তু ওই যে ওর বাবা বলছে না আমি ওকে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়েছে, ডাক্তারও কোনো কিছু বলছে না। ডাক্তারের কাছে যখন যাচ্ছে তখন নর্মাল মেয়ে। আচ্ছা, এরপরে এই যে রেফারেন্সটা আমার যে দিয়েছে, আক্ষরিক অর্থে কিন্তু এটা ওদের ফ্যামিলি শত্রু বলতে গেলে। দেখবা পাড়া গ্রামে না একটু শত্রু থাকে, হ্যাঁ, এর বাড়ির জল ও দিয়ে দিচ্ছে, ওর বাড়ির জলে দিয়ে দিচ্ছে, বা কারুর বাড়িতে একটু গাছ ভাঙা, মানে সবার সাথে তো আমাদের সম্পর্ক ঠিক থাকে না, মানে প্রতিবেশীদের মধ্যেও দেখবে একটু মনোমালিন্য থাকে। আমার যে ক্লায়েন্ট সে কিন্তু ওদের সাথে একটু মনোমালিন্য রয়েছে, কিন্তু এরা যেছে আমার ক্লায়েন্ট এদের বাড়িতে গিয়ে বলে যে শোনো, আমাদের মধ্যে যা রাগ আছে, ঝাল আছে, সব কিছুই রয়েছে। আমাদের যে ফ্যামিলি অ্যাস্ট্রোলজার রয়েছে বনিদির কাছে তোমরা যাও, ও দেখে বলে দেবে, যদি কিছু করার থাকে তাহলে করবে, আর যদি না কিছু করার থাকে ও ছেড়ে দেবে, দেখবে, ঠিক আছে, কিন্তু একবার যাও। তো এবার একটা জিনিস বুঝবে যে শত্রু এসে বলছে মানে তাদেরও, আর তারা খুব পিওরভাবে এসে বলেছিল, কারণ আর তখন কিছু করার নেই। এই কথাটা বলে যে ওর বললেন আমার ওই ক্লায়েন্টটা, তো কাকিমা গিয়ে কাকুকে বলতে যাবে।
বড় ছেলে আর ছোট ছেলে মানে মেজো ছেলে ঘরে আলোচনা করছে, ঠিক আছে ফোন নাম্বারটা তাহলে আমি গিয়ে নিয়ে আসছি। একজন বলছে আমি গিয়ে নিয়ে আসছি, আর একজন বলছে ঠিক আছে আমিও তোর সাথে যাব চল। ও ওপর থেকে নিচে নেমেছে। ওর যে দাদার বললাম না এখানে লাল ছিল, আমি ভালো করে তখন দেখতে পাইনি, ঠিক আছে অত ভালো করে কি করে দেখবো, তো একটু দূরে ছিল। ও এসে কামড়েছে, এমন কামড়িয়েছে ওর দাঁতে নাকি এখান থেকে যদি খুব জোরে কেউ কামড়ায় তাহলে কী হবে, অত জোরে কামড়ালে মাংস তো উঠবে না, কিন্তু এখান থেকে ছাল উঠে না, ওর এই দাঁতের এই জায়গাটায় ছালটা ঝুলছে, মানে কতটা পরিমাণে কামড়ালো তো। এবার ওকে ছাড়াতে গেছে ওর আর এক দাদা, ওর সামনে হচ্ছে একটা শিলনোড়া বলো বা হামল দিস্তা, শিলনোড়া না হামল দিস্তা ছিল না, ওই হামল দিস্তা দিয়ে ওর দাদার মাথায় দাম করে মেরে দিয়েছে। ওর জন্য দাদার মাথায় স্ট্র্যাপ লাগানো একটা দাদার ছিল। এখানে আর একটা দাদার এখানে, হ্যাঁ এটা হলো। এবার তারপরেও ওরা তখন গিয়ে বুঝেছেন যে না কিছু তো ব্যাপার রয়েছেই। এরপর ওরা আমার ফোন নাম্বার হচ্ছে নিতে গেছে, তারপরের দিন 2 দিন পরে ফোন নাম্বার নিতে গেছে। আনফর্চুনেটলি ওরা যে ফোন নাম্বার নিয়ে এসেছে একটা নাম্বার মিসিং করে দিয়েছে, মানে বাড়িতে চলে এসেছে, আচ্ছা বাড়িতে এসে ফোন করছে রং নাম্বার বা কল আসছে না, ভালো করে গুনে দেখে যে ওখানে 9টা নাম্বার আছে। আবার ওরা গেছে, মানে বাধাগুলো শুধু এবার শোনো তুমি। এবার ওরা ডেট ফিক্স করেছে, আমি সেই সময় কলকাতায় হচ্ছে নেই, আমি বাইরে রয়েছি। ওরা আমাকে বললো যে কবে যাব কি না, যেদিনকে আসার কথা ঝড় এসেছিল মনে আছে, ফণি না কি একটা ঝড় এসেছিল 2024-এ, একটা ঝড় আসার একটা ছিল কিন্তু, ঠিক আছে একটা ঝড় আসা, কিন্তু আমার ওরকম মনে পড়ছে না, কিন্তু একটা ঝড় এসেছিল, রেমাল হতে পারে। তো ওই ঝড়ের টাইমে ওদের ওই দিনটা বা তার আগের দিন বলো বা তার পরের দিন ওদের হচ্ছে ডেট ছিল, ঝড়ের কারণের জন্য আসতে পারলো না, প্রথম ডেট মিস করলো, ভালো কথা। সেকেন্ড যে ডেট সেই ডেটে ওদের আর একজন মারা গেল, বাড়ির একজন, সেখানেও আসা হলো না। ওর কিন্তু তাণ্ডব বাড়িতে চলছে রীতিমতন সেই সময়। এবং আর একটা জিনিস ও বলতো, সবসময় ঘুম থেকে ওঠার পরে আমার ভাল লাগছে না, আমার গা হাত পা ব্যথা, আমার মনে হয় যে হচ্ছে আমার শুধু আমি খেয়ে যাই। ওর বাবা মা বলছে আর কত খাবি, এত মোটা হয়ে যাচ্ছিস, পড়াশোনা একটু কর, একটু এটা কর ওটা কর, যাই হোক হচ্ছে না। তারপরে কি করলো যে আমার বাড়িতে যেদিনকে আসবে ট্রেন ধরবে, ট্রেন মিস করলো প্রথম কথা। তারপরে হচ্ছে আমার যা চেম্বার সেখানে আসতে একদম সিম্পল চেম্বার, আমার যে মানে সিম্পল চেম্বার মানে আসাটাও অত হাতি ঘোড়া নয়, সেখানেও হচ্ছে 2বার পয় করে ঘুরেছে ওরা রীতিমতো। 3 নম্বর জিনিস সেটা হচ্ছে রাস্তার মধ্যেই কাকিমার মাথা ঘুরে গেছে, এমন যাই অবস্থা যে হচ্ছে কাকু বলছে যে চলো আজকে চলে যাই, ঠিক আছে এত শরীর খারাপ। কাকিমা একটাই কথা বললো, যখন এসেছি বনির কাছে গিয়ে পৌঁছাবই, হ্যাঁ তো এত কিছু করে এসেছে। আমি তখন বললাম যে এই যে সাথে করে আপনি জিনিসপত্র নিয়ে আসছিলেন না, ওখানে একটা বাধা পাচ্ছিলেন, ওগুলো যদি ওরা ক্যারি না করতো কিছুটা আসান হয়ে যেত আমার কাছ অব্দি আসাটা। তাই বললাম ঠিক আছে। ওরা তখন আমাকে বললো ওর সাথে কি আছে, এই প্রশ্নটা আমারও। ওর সাথে হামজাদ জিন ছিল। জিন হামজাদ। আমার 2টো জিনে মনে হচ্ছিল যে 2টোর মধ্যে কোনো একটা হতে পারে, এক হচ্ছে বিগড়াওয়া জিন আর 2 নইলে হামজাদ জিন। বিগড়াওয়া জিন এর থেকেও বেশি তাণ্ডব করে, আর বিগড়াওয়া জিন কখনো 1.5 ফুটিয়াও জিন হয়, 1.5 ফুটিয়া জিন আছে, হ্যাঁ কিন্তু 1.5 ফুটিয়া হতে পারে বা তার থেকেও অধিক বেশি হতে পারে। কিন্তু এ হচ্ছে যেহেতু আমি দেখে নিলাম যে এর দরজা দিয়ে বেরোয় না, এর একটা বৈশিষ্ট্য রয়েছে, দরজা দিয়ে বেরোবে না, এ বেরোবে হচ্ছে জানলা দিয়ে, মানে খোপ দিয়েও হচ্ছে বেরোবে। আচ্ছা আরও ঘাটি হচ্ছে গেড়ে নিতে পেরেছে। এই হামজাদ জিনটা না সাথে সাথে ক্যারি হয়, এবং এর যদি মানে খুব বেশি হলে 7 মাস 24 দিন কি 26 দিন এর ঘাড়ে চেপে বসে থাকে বা কোনো কিছু, তারপরে আর তুমি তাকে ফেরাতে পারবে না, মানে যে কোনো পরিস্থিতিতে তুমি যা কিছু মানে ওর টাইম ওকে পুরো ভেতর থেকে নিঃশেষ করে ফেলে 7 মাস 24 দিন কি 23 দিন মতন, ওর বাইরে আর কিছু হবে না। তারপরে মেয়ে আস্তে আস্তে মানে কোনো কিছুতে মারা যাবেই যাবে। বাট শ্রাদ্ধ বাড়ি থেকে ওর সাথে এই ল্যাচটা হলো কি করে? না ওর বাবা মা তো আমাকে বলেছে যে শ্রাদ্ধ বাড়ি থেকে আসার পর, কিন্তু ওটা তো শ্রাদ্ধ বাড়ি থেকে আসার নয়, ওটাকে চালনা করা হয়েছে শ্রাদ্ধ বাড়ির যে মানুষরা রয়েছিল তাদের ওখান থেকে। এবার তোমাকে আমি খুলে বলছি শোনো,
আমি বললাম যে শ্রাদ্ধ বাড়ি থেকে মেয়ে তো যায় না। ওরা কিন্তু প্রথমে আমাকে বললো না যে হচ্ছে আমার মেয়ে কিন্তু যায় না শ্রাদ্ধ বাড়িতে। আমি বললাম শ্রাদ্ধ বাড়িতে কেন নিয়ে গেছিলেন তাহলে ওকে? বলছে ওরা এত জোড়াজুড়ি করেছে। এবার বলে রাখি শ্রাদ্ধটা কার? এই মেয়েটিকে একটা পরিবার পছন্দ করতো। আচ্ছা। সেই পরিবারের ছেলে কিছু কাজকর্ম করে না, কিন্তু বেশি বড় বড় আওয়াজ দেয়। যথারীতি এর দুই দাদা ওই ছেলেটাকে পছন্দ করে না। দুই দাদা বলে দিয়েছে যে হচ্ছে না, বোনের বিয়ে এখানে দেওয়াটা সম্ভব নয়, এবং আমাদের বোন যথেষ্ট ভালো সুন্দর দেখতে, ওর ছেলের অভাব হবে না। তো সেখানে দাঁড়িয়ে ওরা না করে দেয়, ঠিক আছে ওদেরকে। কিন্তু ওরা কিছুতেই এই ফ্যামিলিটাকে ছাড়বে না। ঠিক আছে, আপনারা যখন বিয়ে না দিচ্ছেন তাহলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নয় থেকে যাক। হলো। এরপরে কি হলো, ওই ছেলের দাদু মারা গেছিলো, তার সাথেই গেছিলো, এবং ওরা বারবার করে এটা বলেছে যে মেয়েকে নিয়ে আসবেন, মেয়েকে নিয়ে আসবেন। ঠিক আছে চলো, মেয়েটাকে জানানো হয় এবং মেয়েটি হচ্ছে যায়। ওইখানেই মেয়েটির কিছু কিছু জিনিস নিয়ে নেওয়া হয়। মেয়েটা বুঝতেও পারে না কিছু জিনিস হচ্ছে নিয়ে। এই দেখি একটুখানি। আমি বললাম গায়ে হাত দিয়েছিল ওর? বলছে হ্যাঁ, ওর চুলে হচ্ছে হাত দিয়েছিল, বলল যে হচ্ছে ওর খুব চুল ভাঙছে, তাই চুলগুলো সরিয়ে দিল। মানে বুঝতে পেরেছো কেমন করে চুলটা নিয়ে নিয়েছে? এই তোমার কি খুব চুল উঠছে? এই জিনিসটা দেখবা অনেক মানুষের ভেতরে রয়েছে, কিন্তু এই হঠাৎ করে চুলটাই হাত দিয়ে দিল, বা হঠাৎ করে হচ্ছে গায়ে হাত দিয়ে দিল। সবসময় সবাইকে না গায়ে হাত দিতে নেই, এবং সবাইকে প্রণাম করতে নেই, ঠিক আছে? এই জিনিসগুলো রয়েছে। যথারীতি ওই মেয়েটিকেও ওখান থেকে চুল নিয়ে নেয়। চুলেই ব্যাস কাজ হয়ে যাবে, তুমি যতটা যা কিছু করতে চাও না কেন। চুল তো ডিএনএ কে রিপ্রেজেন্ট করে। এক্স্যাক্টলি, চুল নিয়ে নিয়েছে ওখান থেকে। ওইখান থেকে ওদের বাড়ির ওখান থেকেই কিন্তু এই হামজাদ জিনকে চালনা করেছে। হলো। আমি যাবতীয় কাজ ওখানে করে এলাম। আমি বললাম আমার কাজ এখনও কমপ্লিট হয়নি, আমি চলে যাচ্ছি, ওর কিছু জিনিস আমার লাগবে, সেই সব জিনিস আমি নিয়ে নিলাম ওর কাছ থেকে। আমি বললাম 3 দিন পর থেকে মেয়ে আস্তে আস্তে নর্মাল হবে। এই 3 দিনে আমি আমার ওখানে গিয়েও কিছু হচ্ছে কাজ করব, যজ্ঞ করবো, আমি তারপরে জিনিস পাঠিয়ে দেবো। মেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওর ওই বমি করানোটা খুব দরকার ছিল, যেটা ওকে দিয়ে কেউ করাতে পারছিল না, ওটা আমার করানোর দরকার ছিল। আমি বলে দিলাম এই 3 দিন যেন বাড়ি থেকে ঘর থেকেও না বেরোয়। 3 দিন যে জামাটা পরে রয়েছে সেই জামাটাই ও পরে থাকবে। ও যেভাবে যা কিছু করার চেষ্টা করুক না কেন, ঘর থেকে বেরোনোর চেষ্টা করো, ওকে যেন ঘর থেকে না বের করানো হয়, ঠিক আছে? যত রকমের চেষ্টা হোক না কেন। 3 দিনে ও প্রচুর চিৎকার করেছে। যখনই ঘুম থেকে আমি চলে আসার পরে প্রচুর চিৎকার করেছে, প্রচুর হচ্ছে গালিগালাজ দিয়েছে, সব থেকে বড় কথা ছেড়ে দে, ঠিক আছে? আবার কিছুক্ষণ পরে হচ্ছে শান্ত হয়ে যাচ্ছে। আমি একটাই কথা বলছি, 3 রাত না কাটলে কিচ্ছু হবে না। 3 রাতের যখন শেষ ঘুমটাও ঘুমাবে, তারপরে ঘুম থেকে ওঠার পরে ও মা বলে কিংবা বাবা বলেই ডাকবে। আর যদি 3 রাতের পরে ও মা বা বাবা বলে ডাকলো না, তাহলে বুঝতে হবে যে আমার কাজ হচ্ছে না, বা তারা তখন আপনারা তোমার এত এফোর্টস পুরো জল। আমি আমার ক্লায়েন্টকে বলেই দিই যে যদি না হয় তুমি অন্য কোনো জায়গায় চলে যাবা। সেই সময় আমার কাছে ওরকম কোনো বিষয় নেই যে আমি ওই কেসটা ধরেই বসে থাকবো। আমি বলে দিলাম যে 3 রাতের মধ্যে ও ঘুম থেকে ওঠার পরে যদি মা কিংবা বাবা বলে না ডাকে, তো আমি ছেড়ে দেবো ওই কেসটা, আমি আর নেব না। 3 রাতের পরে ও সারা দিনটা ঘুমিয়েছে। ভর দুপুরের ওই 3:45 থেকে 4টের মধ্যে হঠাৎ করে ও মা, আর ওর মা না বসেছিল যে কখন ওই ডাকটা শুনবে। ও মা, ডাকটা এসেছে ওপর থেকে না। ওর মা সঙ্গে সঙ্গে গেছে, আর ওর বাবা আমাকে কল করেছে, বলেনি মেয়ে ডেকেছে। আমি বললাম বেশ, মেয়ে এখন মুক্ত। তো তারা খুব খুশি, সব কিছু ঠিক আছে। 4 থেকে 5 দিন পরে না অরিত্র, আমার ভেতরে একটা চলছে, কিছু একটা না, ব্যাপারটা ঠিক হলো না। হয়তো এটা আমি ক্লিয়ার করে দিলাম, এত সহজে জিনিসটা বেরিয়েও গেল, কোথাও না কোথাও দাঁড়িয়ে গিয়ে না আমার একটা মনে খচখচ। কিছু ঠিক হয় তখন কিছু একটা ভুল থেকে যায়। হ্যাঁ, আমি ওর বাবা আমাকে ফোন করলাম, ফোন করে বললাম মেয়ের চার্টটা একবার দেখাবেন তো, জন্মকুণ্ডলী এগুলো। এবার একটা কথা বলে রাখি, এখানে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার ঢুকে যাচ্ছে। আমি এতক্ষণ কিন্তু প্যারানর্মাল কেস হ্যান্ডেল করছিলাম, এবার চলে যাচ্ছে কিন্তু অ্যাস্ট্রোলজির দিকে। আমি বললাম মেয়ের কিন্তু একটু জন্মছক টকগুলো একটু পাঠান তো। জন্মছক পাঠালো। আমি ওর বাবা মাকে বললাম আসুন,
একটু আসুন। বাবা মাকে বসালাম, আমি বসিয়ে বললাম হাতে আর বেশি সময় নেই, খুব বড় জোর হলো 1.5 থেকে 2 মাস, তারপরে কিন্তু মেয়ের রেখা আর নেই। ওরা বলছে মানে? আমি বললাম মেয়ের কিন্তু অকাল মৃত্যু যোগ রয়েছে, এবং ওর বাবা মা হয়তো ঠিক মতন বুঝতে পারেনি যে অকাল মৃত্যুটা কী বা হ্যান ত্যান বিষয়। আমাকে বললো কি তাহলে বাঁধন টাধন দেওয়া? আমি বললাম সময় নেই, আর সময় নেই, মানে আমার কিছু করার নেই। বললো তাহলে আপনি কারুর একটা রেফারেন্স দেন। আমি কারুর রেফারেন্স দিই না, এখানে একটা দাঁড়িয়ে কথা বলে রাখি, অনেকে বলে না যে রেফারেন্স এটা ওটা, আমি দিই না, কাউকেই দিই না। সত্যি কথা বলতে আমি যেটা পারি না আমি ছেড়ে দিই, তারপর আমি বলে নিই আপনারা চলে যান, কিন্তু আমি কাউকে রেফারেন্স দিই না। তো আমি বললাম যে আপনারা অন্য কোনো জায়গায় যেতেই পারেন, আমি কিচ্ছুতে বারণ করব না, আপনি যেতেই পারেন, কিন্তু পৃথিবীর কেউ, একজন ছাড়া পৃথিবীর কেউ ওকে ফিরে নিয়ে আসতে পারবে না। মানে ওর কি আর আয়ু রেখা ছিল না? না, ওকে। আর সেটা খুব বেশি হলে 1 মাস 22 থেকে 23 দিন ছিল। আমি যখন যে সময়ে হচ্ছে ওর চার্টটা দেখছি সেই সময়ের কথা বাট বলছি। অকাল মৃত্যু তো খণ্ডন করা যায়। একজনই পারে, পরে আসছি আমি সেটা নিয়ে। এবার ওর মৃত্যুটা কেমন হলো শোনো। অকাল মৃত্যু কিন্তু সুসাইড, অপঘাতের মৃত্যু। এখানে আসছি, এই জিনিসটাই অনেকে বুঝতে পারে না, এই আচ্ছা। জিনিসটাই অনেকে বুঝতে পারে না। সবাই ভাবে অপঘাতে মৃত্যু, অকাল মৃত্যুর মধ্যেই হচ্ছে প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। ওকে, আমি বললাম যে ওর কিন্তু অকাল মৃত্যু হচ্ছে রয়েছে। আমাকে বললো তুমি যখন আমার মেয়েকে হচ্ছে বাঁচিয়ে, তা তুমি, বললাম আমি কেন? ত্রিভুবনের একজন যে মহাকাল ছাড়া কেউ খণ্ডাতে পারবে না। কেউ বলতে কেউ নয়, অসম্ভব ব্যাপার। মহাকালের বা মহাদেবের যে পরম শিষ্য সেও নয়, যদি মহাদেব না চাইতো। হ্যাঁ, আমি যেটা করতে পারি আমি বাঁধন দিতে পারি, কিন্তু আমি বলবো অসম্ভব ব্যাপার। যেখানে রেখা উঠে গেছে সেখানে আমি কে হলো। এবার আস্তে 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 কী হলো যে ওরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আমার কাছে খবর আসছে। কেন খবর আসছে? ওরা নিজেরাই আমাকে খবর দিচ্ছে যে মনিদি আজকে এখানে গেলাম, আমাদের না একটু আশ্বাস দিয়েছে। আমি শুধু শুনে যাচ্ছি। হয়তো আমি একটাই কথা বললাম, যতটা পারবেন একটু মেয়েকে সাবধানে রাখুন। আপনারা এরকম দুমদাম করে বাড়ি থেকে বেরিয়ে যাবেন না। আপনারা তো খুঁজতে যাচ্ছেন, একে খুঁজতে যাচ্ছেন, ওকে খুঁজতে যাচ্ছেন, কিন্তু যেটুকুনি টাইম আছে না কাটিয়ে নেন, ওর সাথে কাটিয়ে নেন। যে তারিখ ডেট বলে দিয়েছিলাম অরিত্রদা, সেই দিনটা ওরা কি ঠিক করলো জানো? ওরা সেদিনকে ঠিক করলো যে ওরা সায়েন্স সিটি ঘুরতে আসবে মেয়েকে নিয়ে, যাতে বাড়িতে রাখবে না, মেয়েকে নিয়ে আসবে। গাড়ি ভাড়া করলো, গাড়ির মধ্যে মেয়েকে একদম ওরা যা কিছু যা চাইছে সেই দিনকে একদম তার আগের থেকে মেয়েকে দিচ্ছে। সায়েন্স সিটিতে নিয়ে আসবে, একটু ঘোরাবে, কারণ ওর মেয়ে অনেক দিন ধরে বলেছিল যে সায়েন্স সিটি হচ্ছে ঘুরবো। তো আসছে হাইওয়ে দিয়ে, কি একটা কথা উঠেছে, বড় গাড়ি ওরা ভাড়া করে নিয়ে এসেছে, ওদের গাড়ি নেই, গাড়ি ভাড়া করেছে। তো ওর 2 দাদা পেছনের সিটে রয়েছে, মিডল সিটে ওর মা আর ও, আর সামনের সিটে হচ্ছে ওর বাবা, আর তার সামনে ড্রাইভার সাহেব বসে রয়েছে। কি একটা কথায় কাটাকাটি ওদের হয়েছে। ওর মা ওকে শুধু বলেছে যে তুই কি বেশি জানিস, বাস এইটুকুনি কথা বলেছে। ওর রানিং গাড়িতে কি করেছে জানো? ওর দরজা খুলে দিয়েছে, ওর রানিং গাড়িতে দরজা খুলে দিয়েছে। আর ওই হাওয়ার যে ব্রেকটা আছে না, ও আচমকা পড়ে গেছে, পেছন থেকে একটা ছোটা হাতি আসছিল, ওকে পুরো রান ওভার করে দিয়েছে। ওরা কাঁদছে। ওর বাবা আমাকে ফোন করে একটা কথাই বলল, শেষ রক্ষাটা আর হলো না। আমার মাথাটা না গরম হয়ে গেছে সেই সময়, যে মানে ওই দিনটা আমি তো বলেছিলাম, ওই কটা সপ্তাহ তো আমি আপনাদেরকে বলেছিলাম একটু তো সাবধানে থাকবেন। আপনারা বাড়ির থেকেই বেরিয়ে নিয়ে চলে গেছেন মেয়েকে, কিনা সায়েন্স সিটি দেখাতে যাচ্ছেন। ঘটনাটা কোথায় ঘটেছিল, অ্যাক্সিডেন্টটা? আমাদের সায়েন্স সিটি আর হচ্ছে বনগাঁ থেকে অনেক আমাদের হাইওয়েতে উঠে গেছিল, ঠিক আছে। তো তখন মানে ওরা বলে আমাদের সায়েন্স সিটির খুব বেশি হলে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে, অনেকটা দূরেই রাস্তায় কাজ চলছিল। তার মধ্যে তো কাজ তো চলছেই জানো। তো ও করবে বলেই হচ্ছে কিন্তু ওটা খুলে দিয়েছিল,
ঠিক আছে। আচ্ছা। আর সত্যিই মানে সুসাইড বলো বা টানা বলো, ভাগ্যে তো রয়েছে না, পড়ে গেছে না। আর পেছন থেকে আর একটা অদ্ভুত বিষয় জানো, যে সময়ে ওরা যাচ্ছিল দুপুরবেলার একটা টাইমে যাচ্ছিল, দুপুরবেলা একটু হলেও তো হালকা থাকে না রোড, ওই ছোটাহাটিটার পেছনে কিন্তু আর কোনো গাড়ি ছিল না তেমনভাবে। 2 থেকে 3 মিনিট পরে হয়তো বড় গাড়িগুলো আসছে, কিন্তু ওই ছোটাহাটির পেছনে কিন্তু আর কোনো গাড়ি ছিল না। এরকম তো হতে পারতো বলো, যে ও পড়ে গেছে, তারপরে হচ্ছে অনেকটা পেছনে হচ্ছে বড় গাড়িরা রয়েছে, ও একটু ধাতস্থ হয়ে যেতে পারবো, বা বড় গাড়িগুলো ওকে দেখে তো ব্রেক একটু হলেও কষতে পারতো, বাট এটা হয়নি। এটা ও রান ওভার করে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে ওরা নিজেরাই বলে যে আমরা কেস করব না ওই গাড়ির ব্যাপারে, কারণ ওই গাড়িটাকে তো তুলে করা হয়েছিল। কিন্তু ওর বাড়ি থেকে বলছিল যে না, কারণ আমি ওদেরকে বারণ করেছিলাম যে গাড়ির কোনো দোষ নেই, দরজা তোর মেয়ে খুলেছে। দরজা মেয়ে খুলেছে। অনেক ফ্যামিলি আছে না যে ভাড়াস বের করার জন্য, হ্যাঁ, তো ওরা সেটা করেনি। কেসটা এইভাবে ক্লোজ হয়। এবং তখন আমাকে এসে বলে যে আমাদের পুরো 4টা, ওদের শান্তশান্তি করার পরে বললো এবার 4টা আমাদের পুরো ফ্যামিলিকে তুমি দেখো। তো এখন আমি ওদের ফ্যামিলি অ্যাস্ট্রোলজার বলতে গেলে, তো প্রত্যেকে চার্ট দেখে যা যা বিষয় সাবধান হওয়ার দরকার সেই সব সাবধান হচ্ছে করেছি। তো এটা ছিল কেসটা। মানে ভীষণ মারাত্মক, ভীষণ প্যাথেটিক একটা ঘটনা। কারণ প্রথম থেকে ঘটনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলো ঘটনা একটা মেয়ের জীবনে ঘটলো, একটা পরিবারের সাথে ঘটলো, এত এতগুলো দিন ধরে এই ফেজগুলো দিয়ে গেল। আর সব থেকে বড় কথা, এই ঘটনাটা শোনার সাথে সাথে না মাথার মধ্যে অনেক কোয়েশ্চেন, অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটা সবার প্রথমেই আমি একটা কথা তোমার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে অকাল মৃত্যুর কথা তুমি বললে না, আমি প্র্যাকটিক্যালি অকাল মৃত্যু বলে কোনো কিছুতে বিশ্বাস করতাম না। ঠিক আছে, বলবো না যে আমি এই মুহূর্তে দাঁড়িয়েও যে খুব বেশি এই টার্মটাতে বিশ্বাস করি। আমি অপঘাতের মৃত্যুতে বিশ্বাস করি, আমি সাধারণ মৃত্যুতে বিশ্বাস করি। তুমি আমাকে একটা কথা বলো, অকাল মৃত্যু বলে কি সত্যি কিছু হয়? অবশ্যই রয়েছে। এবার আমি তোমাকে বলি, মানে অকাল মৃত্যু কি প্রিডেস্টাইন্ড নয়? আমি বলে দিচ্ছি। মৃত্যু 3 প্রকারের। 1 স্বাভাবিক মৃত্যু, 2 আকস্মিক মৃত্যু, আচ্ছা, আর 3 অকাল মৃত্যু। স্বাভাবিক মৃত্যু বলতে জন্মছকে তার যতটা আয়ু রয়েছে, কারোর 60 বছর আয়ু রয়েছে, সেই 60 বছর বাঁচলো, ফাড়া নিয়েও বাঁচলো, প্রোটেকশান নিয়ে বাঁচলো, কি বলবো, খুব বাজেভাবে কাটালো কি ভালো করে কাটালো, তার যত বছরের আয়ু সে তত বছরের আয়ু নিয়ে মারা গেল, সেটাকে আমরা স্বাভাবিক মৃত্যু হিসাবে ধরি। এই দুটো এবার যে মৃত্যুর ব্যাপারে বলছি, এখানেই তোমার হয়তো বোঝাতে, বা তোমার কেন অনেকের বোঝাতে অসুবিধা হয়। আকস্মিক মৃত্যুটা কি হয়, যে হঠাৎ করে মৃত্যু চলে আসে আমাদের সামনে, বুঝবে, হ্যাঁ, দুটো মৃত্যু বুঝবে। আকস্মিক মৃত্যু অর্থাৎ হঠাৎ করে হচ্ছে মৃত্যু আসবে। ধরো দুপুরবেলা হচ্ছে মৃত্যু আসবে, আমাদের কি আছে, সকালবেলা তো আমাদের প্ল্যান হয়ে যায় যে বিকালবেলা আমরা এটা করব, 1 মাস বাদে এটা করব, 3 মাস পরে, 1 বছর পর, সারা জীবন আমরা এটা করব। কিন্তু হঠাৎ মৃত্যু মানে ছাদ থেকে পা স্লিপ করে পড়ে যাওয়া, কোনো জন্তুতে তোমাকে আক্রমণ করে তুমি মরে গেলে, অ্যাক্সিডেন্টাল ডেথ, তারপরে তুমি জলে ডুবে গেলে, অর্থাৎ কি তুমি জানোই না কিন্তু তোমার মৃত্যু হয়ে গেল। এবার এখানে একটা কথা বলে রাখি, তোমার আয়ু ধরো ওরকম রয়েছে, কিন্তু আকস্মিক মৃত্যু, তুমি হুট করে যেহেতু মৃত্যু চলে আসলো, তোমার শরীরটা না ছাড়তেও সময় লাগে, বুঝতে তো সময় লাগে কি হয়ে গেল এটা। ওই যে সোলগুলো থাকে না, সেই সোলগুলোর খুব কষ্ট, মানে ওদের ছাড়াটা খুব কষ্ট, কিন্তু এটা হচ্ছে আকস্মিক মৃত্যু। এবার বলছি অকাল মৃত্যুর ব্যাপারে, এটা এবার ভালো করে বোঝো, যারা অনেকেই বুঝতে পারে না অকাল মৃত্যু কি। অকাল মৃত্যু হচ্ছে এটা, যে এই অকালের মধ্যেই হচ্ছে উত্তর লুকিয়ে আছে, যে অকাল মানে কালের নিয়মে যার মৃত্যু ঘটবে তার, বোঝাতে পারছি। অকাল মৃত্যু বলতে সুসাইডের হচ্ছে চিন্তা ভাবনা। কেমন সুসাইড আমরা
আমরা কখন করি? যখন আমাদের ভেতরে ভোজ বেশি হয়ে যায়, পাপের মাত্রা যখন প্রচণ্ড পরিমাণে হচ্ছে বেড়ে যায়, তখন গিয়ে আমরা সুসাইডের কথা চিন্তা ভাবনা করি বা নিজেকে আত্মঘাতী করার চেষ্টা করি। না, অনেকে তো আজকাল পাবলিসিটি স্টান্টের জন্য সুসাইড অ্যাটেম্প্ট করছে, সেটা তো ভোজ নিয়ে নিচ্ছে, তো ভেতরে তো নিয়ে নিচ্ছে কি নিচ্ছে না, রিসেন্ট টাইমে দেখেছি সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়ানোর জন্য অনেকে সুসাইড অ্যাটেম্প্ট করছে। সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো আলাদা। যে মরবে সে কখনো বলবে না, হ্যাঁ এক্স্যাক্টলি, যে মরবে সে কখনো ওরকম এসে বলবে লাইভ না। ভিডিও করবে না। যাই হোক, তো এবার কথা কি, যে এই যে অনেকে এই টপিকে একটা কথা বলি, অনেকে ভাবে যে ইনি তো খুব ভালো মানুষ, হঠাৎ করে নিজেকে শেষ করে দিল কেন? হ্যাঁ, কার্মিক অ্যাকাউন্ট বলে আমাদের একটা ব্যাপার রয়েছে, কিন্তু আগের জন্মে ধরো সে এতটাই পাপ করেছে, সেই পাপের যখন বলতে গেলে পানিশমেন্ট পাওয়ার সময়টা, সেই সময়টার আগেই সে মৃত্যু ঘটে গেছে। যে টাইমটা এখনও তার সেই মৃত্যুর টাইমটা আসেনি, তার আগেই তার মৃত্যু ঘটে গেছে, সেই জীবন পেয়ে গেল, তার সেই ভোজটা এখন এসে কমপ্লিট হচ্ছে। আচ্ছা, আর এই জন্মে আমরা কাউকে বলতে পারবো না, জানো তো, যে হচ্ছে সে একদমই খুব ভালো। একটা মানুষের ভিতর ভালো খারাপ দুই থাকে, কেউ হচ্ছে খারাপটা বেশি দেখিয়ে ফেলে, আর কেউ ভালোটা একটু বেশি দেখিয়ে ফেলে। তাই বলে কি তার ভেতরে খারাপ নেই? অনেক খারাপ রয়েছে। অকাল মৃত্যু কাদের হয় আরও জানো তো? ধরো তোমার সামনে তুমি খাচ্ছ, তুমি সামনের মানুষকে হচ্ছে অফার করছো না, তার একটা ক্ষুধা রয়েছে, তার একটা তৃষ্ণা রয়েছে, তোমাকে কোথাও না কোথাও দাঁড়িয়ে গিয়ে সে একদম অভিশাপ দিচ্ছে না, কিন্তু একটা নজর থাকে বা একটা ক্ষোভ থাকে বা একটা খুব কষ্ট থাকে। আমরা প্রচুর পাপ করতে 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 গিয়ে যখন ঘোড়া কমপ্লিট হয়ে যায় না, সেই সময় গিয়ে তোমার পরিস্থিতিটা বা তোমার আশেপাশে এনার্জিরা তোমাকে বাধ্য করবে যে তুমি এবারে হচ্ছে তো মানে আত্মহত্যা করলে তো তাহলে ওই যেই ঘোড়া পূর্ণ হয়ে গেছে সেই ঘোড়া সরিয়ে আবার নতুন ঘোড়া বসাতে হবে। হ্যাঁ, এবারও একটা কথা আছে, এই যে আত্মহত্যা করে নিল না, ওর কিন্তু আয়ু তো এখনো ছিল, কিন্তু পরিস্থিতি কিন্তু ওকে ক্রিয়েট করে দিল। ভাগ্যে আছে আয়ু, পরিস্থিতি এমন ভাবে পরিস্থিতি তো ওটাই ওভারকাম করতে হতো। হ্যাঁ, ওটাই ওভারকাম করতে হতো না। এইখানেই হচ্ছে সমস্যাটা। এত সোল আমরা দেখতে পাই, এত কিছু দেখতে পাই না, দুটো মৃত্যুর কারণের জন্য, এক আকস্মিক মৃত্যুর কারণের জন্য, আর দুই হচ্ছে এই অকাল মৃত্যুর কারণের জন্য। কারণ কি আছে, আকস্মিক তো যাদের হয় তারা কিন্তু খেতে পারে, জল খেতে পারে। এই দেখবে অনেক কেসে এরকম আছে যে খাবার, সবথেকে বেশি খাবার, তুমি খাবার রেখে দিচ্ছ, খাবার নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, তার মানে কি কেউ একটা ভক্ষণ করেছে, ঠিক আছে। বাট অকাল মৃত্যুতে কি আছে না, কথাতেই আছে, শাস্ত্রেই রয়েছে যে হচ্ছে আত্মহত্যা মহাপাপ, ঠিক আছে। ওরা আত্মহত্যা তো করে নিল, ওদের হচ্ছে যখন আত্মাটা বেরিয়ে গেল, তারপরে ওরা জলটুকুনিও হচ্ছে খেতে পায় না। যখন আত্মহত্যা করে থোড়ি না ওর মুখে জল দেওয়ার জন্য কেউ থাকে কি? থাকে না তো। সুতরাং ওদের মৃত্যুর পরেও সেই আত্মাগুলো শান্তি পায় না। যত বছর ওদের আয়ু না, তত বছর কিন্তু ওদের ওরকম ভাবেই ঘুরতে হয়, ফর্মে সাফার করতে হয় না। এখানেও আর একটা আছে, ওরা প্রেত হয়তো হতে যেতে পারে, কিন্তু প্রেত লোকে ওরা জায়গা পায় না। না ওরা প্রেত লোকে জায়গা পাচ্ছে, না ওদের মুক্তি ঘটছে, কিছুই হচ্ছে না, ট্র্যাপড হয়ে যায় পুরোপুরি। এক্স্যাক্টলি। তারপরেই ওরা ওই ব্যাপারগুলো করতে থাকে। এটা হচ্ছে অকাল মৃত্যু। অকাল মৃত্যু কিন্তু আমরা ধরবো সুইসাইডের দিক থেকে, যে নিজের যখন পাপ উন্মোচন হয়ে যায়, সেই টাইমে গিয়ে কিন্তু পরিস্থিতি ক্রিয়েট করে দেয়, আর সেই পরিস্থিতি যদি ওভারকাম করে নিতে পারি তাহলে। আমাকে একটা কথা বলো, এই যে পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, এই যে সার্কামস্ট্যান্সেস ক্রিয়েট হচ্ছে, পুরোটাই তো কোথাও না কোথাও গিয়ে আমাদের কার্মিক রেজাল্টের একটা রিফ্লেকশন। ওকে, তো এক্ষেত্রে বাবা মায়ের যে কর্মফল, আমরা ছোটোবেলা থেকে অনেককেই এই কথাটা বলতে শুনেছি যে বাবা মায়ের কর্মফল সন্তানদের ভোগ করতে হয়। তো আমি একটু ক্লিয়ার হতে চাই এই ব্যাপারটা নিয়ে, কারণ আমার কোথাও না কোথাও মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব কর্মফল নিজেকে ভোগ করতে হয়, কারোর কর্মফল কেউ ক্যারি ফরওয়ার্ড করে না। কিন্তু এই জায়গাতেই আরেকটা কন্ট্রাডিকশনারি থিওরি চলে আসছে, সেটা হচ্ছে বংশদোষ, ঠিক আছে। যেমন আমার নিজের পার্সোনালি কাল সর্পদোষ রয়েছে, তো এটাও তো আমার বংশ থেকেই আমার এসছে, বা আমার যে জেনেটিক্স রয়েছে সেখান থেকেই এসছে কোথাও না কোথাও। তো আমি এটা জানতে চাই যে এই যে অকাল মৃত্যু,
এটা কি বংশদোষ বা বাবা মায়ের কর্মফল হিসাবেও কারোর ভাগ্যে জুড়ে যেতে পারে? না, আকস্মিক মৃত্যু হচ্ছে বংশ থেকে আসতে পারে, অকাল আচ্ছা। মৃত্যু নয়। অকাল মৃত্যু শুধুমাত্র তোমার কর্মফলের জন্য, ওখানে কারুর লেনা দেনা নেই, না বাবা, না মা, না ভাই, না বোন, কারুর না। কারুর না বলতে কারুর না, ওটা শুধুমাত্র তুমি নিজে কোন কর্ম করে এসেছো তার ফলাফলটা তুমি হচ্ছে পাচ্ছ এটা। কারণ চার্টে তো দেখতে পাওয়া যায় না যে তার অকাল মৃত্যু। আমি যখন কুষ্টি করি, আমি রিসেন্ট একজনের কুষ্টি করলাম, তার অকাল মৃত্যু ছিল, এবং যে টাইম যে ডেট বলে দিয়েছি সেই মাস সেই ডেটের আশেপাশেই সে সুসাইড করেছে। আমি তাকে বলে দিয়েছিলাম যে আমি বাঁধন দিচ্ছি, কিন্তু আমার বাঁধনও খুব ছোট, কিন্তু তোমাকে একজনকেই খুশি করতে হবে, মহাকাল। যে কালের দেবতা বা কাল যিনি, একমাত্র তাকে যদি সন্তুষ্ট করতে পারো তাহলেই হবে, নচেত নয়। তো চার্টে দেখতে পাওয়া যায় এইগুলো, কিন্তু এর সাথে বংশের কোনো লেনা দেনা নেই, এটা শুধুমাত্র হচ্ছে নিজের। তুমি বলতে পারো আকস্মিক মৃত্যু, হ্যাঁ হতে পারে। আচ্ছা, স্বাভাবিক মৃত্যু, হ্যাঁ হতে পারে। স্বাভাবিক মৃত্যুতেও আমরা বংশের কিছু দোষ দেখতে পাই, কিন্তু তুমি অকাল মৃত্যুতে বলতে পারবে না, না ওটা শুধুমাত্র নিজেরই। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে অকাল মৃত্যু, এই ক্ষেত্রে একটা আত্মার, মানে যেই মানুষের অকাল মৃত্যু ঘটছে, মৃত্যু পরবর্তী সময় তার আত্মার কি পরিণতি হচ্ছে এবং তার উপস্থিতিতে তার পরিবার কিভাবে এফেক্টেড হচ্ছে? অনেক রকমভাবে। সে সবসময় জানান দেবে যে আমি আছি, এবং সে তো একবার সুসাইড তো করে নিল, সুসাইডের পরে তো সে আর তো মুক্তি পাচ্ছে না, না তাকে প্রেত লোকেও ইনভাইট করছে, এবং সবথেকে বড় কথা ওর সাথে অন্য কোনো প্রেতরাও যে মিলবে এরকম না, ওর জোনটাতে ওই যাবে, যারা ধরো ওই রকম সুসাইড করেছে ওরাই ওকে টানবে, ওদের একটা গ্রুপ। তুমি দেখবে তোমার একটা যেরকম গ্রুপ হবে, থোড়ি না আর একজনের গ্রুপের সাথে তুমি দুম করে মিলতে পারবে না, তো সেম জিনিসটাই ওর গ্রুপকে খুঁজবে। সেটা অনেক অনেক পরে গিয়ে ধরো ওকে খুঁজে পেলো কেউ, বা ও কাউকে খুঁজে পেলো, কিন্তু তার আগে না ও একটা জিনিস দেখবে যে আজকে আমি তো করে নিলাম, তারপরে তো আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। হয় কি হয় না? কারণ মৃত্যুর জন্য কোনো কিছু কি আটকে থাকে? না, থাকে তো না। নেভার। তো এটাই মানুষ বুঝতে পারে না, তখন গিয়েই মানুষ তখন মানুষ ভাবে আমি তো বেঁচে যাব। অন্যভাবেও একটু ভাবনা চিন্তা করো। এখনকার দিনে না সুসাইড করাটা মানে একটা ট্রেন্ডিংয়ে যাবে, সুসাইডটাকে আমি দেখাবো, ওই ভয় দেখাবো মানুষকে। না, বিশ্বাস করবে না, আমার একটা বন্ধু ছিল 2021 অথবা 22, না 2021-এ, ও নিজের গার্লফ্রেন্ডকে, ওর গার্লফ্রেন্ডটা ওকে সামহাউ চিট করেছিল হয়তো, আমি পুরো ব্যাপারটা জানি না, তাই কাউকে জাজমেন্ট করাটা ঠিক নয়, বাট ও নিজের গার্লফ্রেন্ডকে জাস্ট ভয় দেখানোর জন্য গলায় নিয়েছিল, সিলিংয়ের সাথে গামছা বেঁধে গলায় নিয়েছিল, আর আচমকাই ওর পায়ের তলা থেকে চুলটা সরে যায়, ও মারা যায়। ঠিক আছে, ওর গার্লফ্রেন্ড ভিডিও কলে ছিল, ওকে, মানে মানে অদ্ভুত একটা ঘটনা, ও তো মরতে চায়নি, বাট ওকে টেনে নিয়েছে। এক্স্যাক্টলি, এর জন্যই বলে না যে সবসময় মৃত্যুকে নিয়ে খেলতে নেই। একমাত্র এই পৃথিবীতে একটাই জিনিস সত্যি আছে, সেটা হচ্ছে মৃত্যু। জন্মটাও কিন্তু আমি সত্যি হিসাবে ধরি না। আমার কাছে বহু কেস এরকমও আছে না, যে যেদিন জন্মাবে তার আগের দিন মায়ের এমন ক্ষতি করলো, ভূমিষ্ঠই হতে দিল না, যদি ভূমিষ্ঠও হলো মরা বাচ্চা বেরোলো। আমি জন্মটাকেও সত্যি হিসাবে ধরি না, কিন্তু একবার জন্মে গেলে মৃত্যু অবশ্যম্ভাবী। এবং আমি মানুষকে আরও একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে এটা যেন মানুষ যারা এই আত্মার দিকে যাচ্ছে তাদেরকে আমি একটা কথা বলে রাখি, একটা সমস্যা যেমন জন্ম নেয় তেমন একটা সমাধানও জন্ম নিয়ে নেয় তার পাশাপাশি। শুধু আমাকে একটু খুঁজতে হবে যে আমি কিভাবে সমাধানটা পাবো। মানুষ ভাবে যে সমস্যা, কিন্তু সমস্যার সাথেও সমাধান থাকে, তো এটা মানুষ বুঝতে চায় না, কিন্তু এটা মানুষকে বুঝতে হবে যে আত্মা মহাপাপ। আজকের পডকাস্টের একদম শেষ বলতে গেলে আমি লাস্ট একটাই কথা জানতে চাই, যে
অকাল মৃত্যু হুম। আটকানো কি সম্ভব? অবশ্যই সম্ভব। এত বড় কথা বলছি, অসম্ভব নয়, এটা সম্ভব। এই একটাই কথা বললাম, চার্টে থাকবে অকাল মৃত্যুর যোগ আছে, সঙ্গে সঙ্গে যে জাতক বা জাতিকার হবে, খুব ভালো একজনের কাছে যেতে হবে, বা যে ওই যোগটার কথা তাকে বলে দিল তার কাছে নয়, তার থেকে খোঁজ খবর নিয়ে শুধু তাকে একটা মৃত্যুঞ্জয় কবচ কিংবা মহামৃত্যুঞ্জয় কবচ তাকে দিয়ে দিতে হবে। আরও বেশ কিছু কবচ রয়েছে যেগুলো রিভিল করাটা খুব সম্ভব আমাদের জন্য হয়ে ওঠে না সবসময়ের জন্য। মহামৃত্যুঞ্জয় কবচটা আমরা একদম এক্সট্রিমে গিয়ে দিই, মৃত্যুঞ্জয় কবচটাও হচ্ছে দিই, যেগুলো এই বললাম না যে মেয়েটির হচ্ছে আমার কাছে আর সময় ছিল না, ওইটুকুনি টাইমে আর কি করতে পারতো। অনেক দিন আগে বা অনেক বছর আগে যদি ওটা পেয়ে যাই আমরা, চার্ট যদি ওরকম পেয়ে যাই, তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কি হয় যে আমরা কোনো কবচ বা কোনো কিছু হচ্ছে দিয়ে না, ওনাকে জাস্ট বেঁধে রাখি একটু, এবং শুধু একটাই কথা বলে ছেড়ে দিই, এবার যা কিছু দেখে নেবে মহাদেব দেখে নেবে, মহাদেবকে খুশি করো, তুমি এতদিন যা পাপ করেছো তুমি কালের নিয়মে তাকে সন্তুষ্ট করো। এবং আমরা পদ্ধতি হচ্ছে বলে দিই, মহাদেব অল্পতেই সন্তুষ্ট, কিন্তু তাকে সন্তুষ্ট তো করতে হবে। বলো যে কবচ পরে রেখেছি, তাবিজ পরে রেখেছি মানেই আমি হচ্ছে উতরে গেলাম, আমি সবাইকে বলবো যে এটা কর না। পাথর কবচ তখনই কাজ করে যখন জাতক বা জাতিকারা হচ্ছে কাজ করতে শুরু করে, তখন পাথর কবচ এরকম কাজ করবে না যে পরে নিয়েছি এবার কাজ করতে শুরু করবে। নিজের ভেতরে চারটা থাকা দরকার, নিজের ভাইব্রেশনটাকেও পিওর করতে হবে, অবশ্যই থাকা দরকার। ঠিক আছে, ওই যে আমাদের কাছে চলে এলো, এসে হচ্ছে আপনি তো করে দিয়েছিলেন তারপরে এই কাজটা, আরে বাবা বলে দিয়েছি যে তোমার চাকরি হবে, তাই বলে তুমি খাটের ওপর চুপ করে বসে থাকবে? তোমার ইন্টারভিউ দিতে হবে তো, বা আমি বলে দিলাম তোমার বিয়ে হবে, খুব ভালো একটা হচ্ছে ঘরে বিয়ে হবে, বসেই রয়েছে কবে আমাকে একটা ভালো ছেলে আসবে বিয়ে করে নিয়ে চলে যাবে। আরে কর্ম করো, তাহলেই না ফলাফল আসবে, তাহলেই না ভাগ্য বদলাবে। রাইট। থ্যাংক ইউ সো মাচ বনি, ভীষণ ভালো লাগলো আজকের এপিসোড এবং আজকের পডকাস্ট। কারণ অকাল মৃত্যু নিয়েও যেমন মনের মধ্যে প্রশ্ন ছিল, আর একটা বিষয় আমি যেটা জানতাম না আমি তাই মানতাম না। গৌরব তিওয়ারি একটা কথা বলেছেন যে জানোগে নেই তো মানোগে ক্যাসে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার যে আনসার্সগুলো সেগুলো ভীষণভাবে আমাকে নতুন করে ভাবতে আবার বাধ্য করলো। আর ঘটনাটা ভীষণ মারাত্মক ছিল, কারণ ঘটনাটার কিছুটা পার্ট আমি শুনেছিলাম, তাতেই আমার ভীষণ প্যাথেটিক এবং ভয়ানক লেগেছিল। সেই অর্থে আজকে পুরো ঘটনাটা তুমি শোনালে, তো মানে মাঝে মধ্যে মনে হয় যে এই মানুষগুলোই ফেস দিয়ে যায়, তাদের জীবনটা কতটা কষ্টে কাটে ওই আমি সময়কালটায়। আর একটা কথা বলতে চাই, কতটা হিংসাত্মক হলে একটা সুন্দর হাসতা খেলতা একটা মেয়েকে একটা প্রেত চালনা করার তো দরকার ছিল না, বলো? এক্স্যাক্টলি। বিয়ে করবে মানুষ না, না রিজেকশনটা নিতে পারে না, না নিতে পারে। আর এই জায়গা থেকেই প্রবলেম শুরু হয়। যেদিন মানুষ রিজেকশনকে অ্যাকসেপ্ট করতে শিখে নেবে, সেদিনকে সেই রিজেকশনের কারণটাকেই তো সে চেঞ্জ করতে পারবে। যাই হোক, গল্পওয়ালাতে প্রথমবার তুমি এসেছো আজকে, কেমন লাগলো বলো? আমার খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করবো ইন ফিউচারে আমরা আরও এরকম অনেক পডকাস্ট বা এপিসোড আমরা করব, এবং আমি নতুন নতুন জিনিস তোমাকে বলবো। আজকে যেমন অকাল মৃত্যু নিয়ে বলেছি, এরপরেও চেষ্টা করব যে অন্য একদম কিছু নিয়ে। নিশ্চয়ই। খুব তাড়াতাড়ি আবার আমরা আড্ডা দিতে বসবো, এরকম একটা ভৌতিক আড্ডা, কারণ আমার তো ভৌতিক আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বনি গল্পওয়ালাতে আসার জন্য। আশা করবো খুব তাড়াতাড়ি আমরা আবার নতুন কিছু নিয়ে আসবো দর্শকদের সামনে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।